कोच्बिहार पञ्चाननवर्मा विश्वविद्यालयस्य संस्कृतविभागेन समायोजितायाः विशेषवक्तृतामालायाः अद्य तु तृतीयः दिवसः। अत्र वक्तृरूपेण विराजन्ते अभिपालमहोदयाः तथा च संस्कृतविभागस्य अस्माकं संस्कृतविभागस्य सहाध्यापकः सौम्यजित् महोदयः तथा च अन्ये उपस्थिताः सन्ति। शङ्करमण्डल शुभेन्दु घोष महाभागाः तथा च श्रोतारः तेभ्यः सर्वेभ्यः अस्माकं संस्कृतविभागस्य पक्षतः शुभाशयाः विज्ञाप्यन्ते। अद्य चर्चायाः विषयः विद्यते शब्दबोधः प्रकारः। शब्दात् जातः बोधः शब्दबोधः भवति। अन्वयबोधः वाक्यार्थबोधः अस्य समर्थक शब्दाः विद्यन्ते। स च शब्दबोधः वैयाकरणनये भिन्नः। वैयाकरणमते अपि शब्दबोधः विद्यते, नैयायिकमते अपि शब्दबोधः विद्यते। उभयोर्मध्ये भिन्नता विद्यते। इत्यादिकं सर्वं सरलया बङ्गभाषया अद्य उपस्थापयिष्यति अभिपाल महोदयः। स च महोदय सम्प्रति बेलूरुमठस्थिते रामकृष्ण मिशन विद्यामन्दिरम् इत्यत्र संस्कृत विभागे गवेषणाकर्मणि रतः। अधुना अभिपाल महोदय अनुरुध्यते स्वकीय वक्तव्योपस्थापनाय प्रदर्शनी माध्यमेन बङ्गभाषया। अभिपाल। प्रथमेই কৃতজ্ঞতা জানাই কোচবিহার পঞ্চানন বর্মা সংস্কৃত বিভাগকে এবং বিশেষ করে অভিজিৎ স্যারকে ও সৌম্যজিৎ স্যারকে এরকম একটা মনোজ্ঞ বক্তৃতা উপস্থাপন করতে দেওয়ার জন্য। তো এটা একটা ক্লাস, ঠিক আছে, তো বক্তৃতা বলাটা আমার ভুলই হয়েছে। আমার কথা ঠিক শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। একদম ক্লাসের মধ্যে করে নিই, সহজ করে সহজ ভাষায় উপস্থাপন করতে হবে। একদমই তাই। ঠিক আছে, যতটা সাধ্য আমি চেষ্টা করব। কোনো জায়গায় কারো অসুবিধা হলে সঙ্গে সঙ্গে বলবে যে এখানে আমার প্রবলেম, সেই মতো আমি সমাধান করার চেষ্টা করব। যদি না হয় কোনো স্যারকে জিজ্ঞাসা করব বা দাদারা আছেন এখানে, তারাও সমাধান দেবেন। তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। আমার স্ক্রিনটা শো হচ্ছে এবং কথা ঠিকঠাক শোনা যাচ্ছে? একবার কনফার্ম করুন। হ্যাঁ শো হচ্ছে, কথা শোনা যাচ্ছে ঠিকঠাক। ওকে। তো আজকে আমাদের বিষয় হচ্ছে শব্দবোধ প্রকারঃ। অস্তু, অর্থাৎ তার্কিক নয় আর কি শাব্দিক নয়। তার্কিক বলতে নৈয়ায়িক এবং শাব্দিক বলতে বৈয়াকরণ। অর্থাৎ ন্যায় মতে ও ব্যাকরণ মতে শব্দবোধ কিভাবে হয় বা তাদের মধ্যে সাম্য কোথায় আছে এবং বৈষম্যই বা কোথায় আছে সেগুলোও দেখব, এবং কেন বৈষম্য হচ্ছে সেগুলো একটু দেখার চেষ্টা করব। ঠিক আছে, তো প্রথমত আমরা একটু শব্দবোধ কি সেই বিষয়ে একটু আলোচনা করে নেব। তো আমরা তো মোটামুটি সকলেই একটু শব্দবোধ সম্বন্ধে জ্ঞান আছে। যে ন্যায়মতে কি বলে? ন্যায়মতে বলে জ্ঞান হতে গেলে কি লাগে? জ্ঞান হতে গেলে আত্মমনঃ সংযোগ ইত্যাদি তো লাগেই। সেই জ্ঞান কত প্রকার ভাবে হয়? তো বলে 4 প্রকার ভাবে হয়। অর্থাৎ কোনো কিছুকে আমরা প্রত্যক্ষ দ্বারা জানতে পারি, কোনো কিছুকে বা অনুমান করতে পারি,
আবার কোনো কিছু উপমানের দ্বারা জানি, আর কোনো কিছু কি শব্দের দ্বারা জানি। ঠিক আছে, তো শব্দের দ্বারা যেটা জানছি সেটাই হচ্ছে শব্দ। শব্দাৎ আগতঃ শব্দঃ, শব্দশ্চাসো বোধশ্চেতি ইতি শব্দবোধঃ। অর্থাৎ শব্দ থেকে আসছে যে আমাদের জ্ঞানটা। ঠিক আছে, শব্দ থেকে আমাদের জ্ঞান আসে। পরপর 3-4টে নেক্সট ক্লাস। স্লাইড আসেনি এখনো মনে হচ্ছে। হ্যাঁ, নেক্সট স্লাইড আচ্ছা আচ্ছা, এখন হ্যাঁ হ্যাঁ, আমি এমনি ওটাই অফ করে গেছি। আচ্ছা আচ্ছা, আসছে এবার? আসছে। হুম, হুম, হুম। তো এবার যেটা বলার যে শব্দ থেকে আমাদের কিভাবে জ্ঞান হয়, সে তো এটা তো আমাদের বস্তু সিদ্ধ এবং অনুভব সিদ্ধ। ঠিক আছে, পরপর 3-4টে ক্লাস হচ্ছে একটা না, তো হঠাৎ করে 5 নম্বর ক্লাসে স্যার এসে যদি বলে আজকে ক্লাসটা তোমাদের হবে না, তো সেটা শুনে আমাদের খুব একটু আনন্দই হয়। তো এই যে আনন্দটা হলো, কেন হলো? ওই স্যারের ওই যে কতগুলো শব্দ শুনে আমরা একটা অর্থ বুঝলাম এবং অর্থগুলোর মধ্যে পরস্পর সম্বন্ধ করে জানলাম যে আজকে এই যে 5 নম্বর যে ক্লাস সেটা আমাদের করতে হবে না। তো সেই শুনে আমাদের আনন্দ হলো। তো এই যে জ্ঞানটা হলো, এটা কিভাবে হচ্ছে? এটাই শব্দের দ্বারা হচ্ছে। তো যেহেতু শব্দের দ্বারা হচ্ছে তাই একে শব্দবোধ বলে। আর এই শব্দবোধের প্রক্রিয়াগুলো কিভাবে হচ্ছে সেটা একদমই একদম প্রারম্ভিক যাকে বলা যায়, সেটাকে কোথায় প্রতিপাদন করা হয়েছে? খুব সহজভাবে সেটা প্রতিপাদন করা হয়েছে আমাদের ভাষা পরিচ্ছেদে। ঠিক আছে, তার যে 81 নম্বর যে কারিকা, সেখানে কি বলা হচ্ছে? পদ জ্ঞানম তু কারণম দ্বারম তত্র পদার্থধীহি শব্দবোধ ফলম তত্র শক্তিধীহি সহকারিণী। তো একটু এই যে শ্লোক প্রসিদ্ধ যে কারিকা, তার অর্থ মোটামুটি জানা। অর্থাৎ প্রথমে আমাদের কি হয়? পদজ্ঞান হয়, পদগুলো আমরা শুনি। ঠিক আছে, তো শোনার পরে কি হয়? সেই পদের জ্ঞান হলো, এবং সেই পদজ্ঞান থেকে আমাদের কি হবে? আমাদের পদার্থের উপস্থিতি হবে। ঠিক আছে, অর্থাৎ প্রত্যেকটি পদ একটা একটা করে পদার্থকে উপস্থাপন করবে এবং সেই পদার্থের জ্ঞান আমাদের হবে। ঠিক আছে, তো পদ থেকে যখন পদার্থ উপস্থিত হয়, কিভাবে হয় সেগুলো পূর্ব ক্লাসে সেগুলো আলোচনা হয়েছে। কখনো শক্তির মাধ্যমে, কখনো লক্ষণের মাধ্যমে, ঠিক আছে, বা সাহিত্যিক তারা আবার বলে ব্যঞ্জনার মাধ্যমে। তো এই করে সেখানে আমাদের শক্তি জ্ঞানটাও লাগে। ঠিক আছে, পদ থেকে যখন পদার্থের উপস্থিতি হয় সেখানে শক্তি জ্ঞানও আমাদের অপেক্ষিত। তো তো কিভাবে পদ থেকে পদার্থের উপস্থিতি হয় মোটামুটি বোঝা গেল। তাছাড়াও আবার বলা হয় যে শক্তিগ্রহ কিভাবে হয় সেটাও প্রতিপাদন করা আছে। দেখবে যে শক্তিগ্রহম ব্যাকরণ উপমান কোষাপ্ত বাক্যাত ব্যবহার ইত্যাদি কারিকা, যে 8 রকম ভাবে হয়। তো মোদ্দা কথাও তার মাধ্যমে পদ থেকে আমরা পদার্থগুলোকে জানলাম। ঠিক আছে, এই পদার্থগুলোকে জানার পর সেই পদার্থগুলোর মধ্যে আমাদের পরস্পর সম্বন্ধ করতে হয়। ঠিক আছে, পদার্থগুলো তো উপস্থিত হলো, কিন্তু পদার্থগুলোর মধ্যে একটা রিলেশন আছে, সেই রিলেশনটা আমাদের বার করতে হয়। ঠিক আছে, সেটাই বলছি পদার্থ সম্বন্ধ। তো সেই পদার্থ সম্বন্ধটা কিভাবে আসে, সে একটা প্রসিদ্ধ আমাদের লাইন সব জায়গায় পেয়েই থাকি, দেখবেন যে শব্দবোধে চৈক পদার্থে অপর পদার্থস্য সংসর্গঃ সংসর্গ মর্যাদয়া ভাসতে। অর্থাৎ এটা ব্যুৎপত্তিবাদের যে প্রথম পংক্তি, সেখানে কি বলা হচ্ছে? শব্দবোধেতে যে এক পদার্থে এবং সেখানে অপর পদার্থ, অর্থাৎ পদার্থগুলো পরস্পর উপস্থিত হয়েছে, সেখানে একটি পদার্থেতে অপর পদার্থের যে সংসর্গ, যে সম্বন্ধ, সেটা কিভাবে আসে? সংসর্গ মর্যাদা। সংসর্গ মর্যাদা বলতে আকাঙ্ক্ষার কথা বলা হচ্ছে। অর্থাৎ শব্দবোধের ক্ষেত্রে যেমন পদজ্ঞান, পদার্থ উপস্থিতি, শক্তি জ্ঞান এসব লাগে, এগুলো ছাড়াও আরো কিছু কিছু কারণ আছে যেগুলোকে বলা হচ্ছে আকাঙ্ক্ষা, যোগ্যতা, আসক্তি আর তাৎপর্য জ্ঞানকেও কিছু বলছে। তো সেই হচ্ছে ব্যাপার। তো এখানে যে পদার্থগুলোর মধ্যে সম্বন্ধটা উপস্থিত হলো, সেটা কিসের মাধ্যমে হলো? আকাঙ্ক্ষা বশত। তো সংসর্গ মর্যাদয়া ভাসতে। তো সম্বন্ধগুলো উপস্থিত হলো ঠিকই, কিন্তু সম্বন্ধগুলোর জ্ঞান, অর্থাৎ সম্বন্ধগুলোকে যখনই জানছি, ঠিক আছে, সেই যে পদার্থ সম্বন্ধের জ্ঞান, সেটাকেই বলা হচ্ছে শব্দবোধ। পদার্থ সম্বন্ধের জ্ঞান বা পদার্থগুলোর মধ্যে যে অন্বয় হচ্ছে তার যে জ্ঞান, সেটাকেই বলা হয় শব্দবোধ। পদার্থ সম্বন্ধ কিন্তু শব্দবোধ নয়, পদার্থ সম্বন্ধের জ্ঞান হচ্ছে শব্দবোধ। ঠিক আছে, পদার্থগুলোর মধ্যে সম্বন্ধ উপস্থিত হলে পরেও যতক্ষণ না আমি জানছি ততক্ষণ আমার শব্দবোধ হয় না। সেই জন্য আমাকে শব্দবোধ বলতে গেলে জ্ঞানটাকে বোঝাতে হবে, যে পদার্থ সম্বন্ধ জ্ঞানম শব্দবোধ।
এই হচ্ছে আমাদের শব্দবোধের সরল রীতি, যে এইভাবে আমাদের শব্দবোধ হয়। তো এইবার আমরা দেখব যে ব্যাকরণ মতে কি করে হচ্ছে আর কি করে ন্যায় মতে কি করে হচ্ছে, সেটা আমরা দেখার চেষ্টা করব। তো তার আগে আমাদের দুটো জিনিস জেনে রাখতে হবে, যে শব্দবোধ মানে কি? শব্দবোধ মানে একটা বৃহৎ বাক্য বলা যায়, মহাবাক্য। তো সেই বাক্যে একটা বিশেষ্য থাকবে, বাকিগুলো তার বিশেষণ হয়, ঠিক আছে? তো আমাদের যে ব্যাকরণ মতে সেখানে সেই শব্দবোধে বা সেই যে মহাবাক্য, সেখানে বিশেষ্য কে হয়? সেখানে বলছে ধাতুর অর্থ, ঠিক আছে? সেটাই মুখ্য হয় এবং সেটাই বিশেষ্য হয়। সেই জন্য বলা হয় যে ব্যাকরণ মতে যে শব্দবোধ হয় তাকে বলা হয় ধাত্বর্থ মুখ্য বিশেষ্যক শব্দবোধ। কিভাবে হয়, কেন ধাতু অর্থ হয়, সেগুলো আমরা পরে দেখবো। এটুকু জাস্ট মাথায় রাখুন যে ধাতুর অর্থ যেখানে মুখ্য হয়, ঠিক আছে, এবং সেটাই যেখানে বিশেষ্য, সেটা কি শব্দ, সেই যুগ শব্দবোধ বৈয়াকরণের অভিসম্মত। আর নৈয়ায়িকের অভিসম্মত কি? প্রথমান্তার্থ মুখ্য, অর্থাৎ বাক্যে যে প্রথমান্ত পদ থাকে তার যে অর্থ, সেই প্রথমান্তার্থ, সেই প্রথমান্তার্থই সেখানে মুখ্য হয় বা বিশেষ্য হয়, ঠিক আছে? সেই জন্য বলা হয় যে নৈয়ায়িকদের যে শব্দবোধ সেটা প্রথমান্তার্থ মুখ্য বিশেষ্যক শব্দবোধ। এটাও কিন্তু খুব সাধারণ ভাবে, ঠিক আছে? অর্থাৎ সব জায়গায় যে নৈয়ায়িক মতে প্রথমান্তার্থ মুখ্য বিশেষ্যক শব্দবোধ হয় এরকম নয়, ঠিক আছে? কিছু কিছু স্থলে ভিন্ন হয়, সেগুলো দেখবো। এখানে এটুকু বলে রাখতে পারি যে সামান্যেন ব্যাপদেশা ভবন্তি, এই নিয়ম অনুসারে এখানে কিন্তু আমাদের বুঝতে হবে, ঠিক আছে? যে প্রথমান্তার্থ মুখ্য বিশেষ্যক, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের ওই প্রথমান্তার্থ মুখ্য বিশেষ্যক শব্দবোধটাই নৈয়ায়িক মতে হয়। তো ধাত্বর্থ মুখ্য বিশেষ্যক শব্দবোধ বা প্রথমান্তার্থ মুখ্য বিশেষ্যক শব্দবোধ, ঠিক আছে, সেগুলো কি, সেগুলো আমরা পরে দেখবো। এটুকু জাস্ট মাথায় রাখুন, এদের মতে এটা হয় আর নৈয়ায়িক মতে এইটা হচ্ছে, ঠিক আছে? এইবারে আমরা শব্দবোধ দেখবো। প্রথমে আমরা দেখবো বৈয়াকরণদের, কারণ বৈয়াকরণরাই তো প্রথমে বই বিদ্বাংস বৈয়াকরণ, তো সেই বৈয়াকরণ মতে যে শব্দবোধ সেটা দেখবো, তারপরে ন্যায় মতটা দেখবো। তো শব্দবোধ করার আগে আমরা কিছু আগে একটু হোমওয়ার্ক করে নেবো, ঠিক আছে? অর্থাৎ একটু প্র্যাকটিস ম্যাচ টাইপের একটু করে নেবো, তারপরে আমরা শব্দবোধে যাব। তো দেখুন সেগুলো কি, সেই এই স্টেপগুলো ভালো করে বুঝতে হবে। এই স্টেপগুলো যদি বোঝা যায় তো পরের গুলো খুবই সহজ, অর্থাৎ সেগুলোতে আমাদের আর পরিশ্রম করতে হবে না। যদি আমাদের এই এখন যেগুলো আমরা প্রতিপাদন করা হবে সেই যে স্টেপগুলো যদি আমরা ঠিকঠাক ভাবে বুঝে নিই, দেখা যাক। অর্থাৎ নৈয়ায়িকের প্রসিদ্ধ উদাহরণ ঘট, ঠিক আছে? অর্থাৎ এটাকে একটা ঘট রূপে কল্পনা করো, মানে ঘট যে পদার্থ সেই অর্থটাকে, অর্থাৎ যেটা মাটিতে পড়ে আছে সেই ঘটকে, ঠিক আছে? আর এর জন্য আমরা কি শব্দ ইউজ করছি? ওই মাটিতে যেটা পড়ে আছে ঘট, এই শব্দটা আমরা প্রয়োগ করছি, তাই তো? তো ওই যে কুম্ভগ্রীবাদিমান যে অর্থ আর এই ঘট শব্দ, অর্থাৎ ঘ অ ট অ, এই যে শব্দ, এই শব্দটাকে আমরা কার জন্য প্রয়োগ করছি? এই যে কুম্ভগ্রীবাদিমান যে অর্থ, যেটা কুম্ভকারের বাড়িতে তৈরি হচ্ছে, যেটা ভূতলে পড়ে আছে, ঠিক আছে, সেই অর্থটাকে বোঝাচ্ছে। তাহলে এটা হয়ে গেল অর্থ আর এটা হয়ে গেল শব্দ। আর আমরা জানি শব্দ হচ্ছে বাচক আর অর্থ হচ্ছে বাচ্য। তাহলে অর্থ সবসময় বাচ্য হয় আর শব্দ সবসময় কি হচ্ছে? সে বাচক হচ্ছে, ঠিক আছে? তাহলে এখন এই কুম্ভগ্রীবাদিমান যে অর্থ সেটা হয়ে গেল আমার বাচ্য অর্থ, আর এই ঘট, এই যে ঘকার উত্তরবর্তী অকার উত্তরবর্তী টকার উত্তরবর্তী অকার, এই যে শব্দ রাশি, এটা হয়ে গেল বাচক শব্দ, ঠিক আছে? এর পরের স্টেপটা হচ্ছে ধরুন এই যে ঘট, এই যে অর্থ, এগুলো হচ্ছে ধর্মী, এতে কিছু একটা ধর্ম থাকবে। যেমন আমি মনুষ্য হচ্ছে একটা ধর্মী, তাতে একটা আমার ধর্ম আছে, কি? মনুষ্যত্ব, ঠিক আছে? তেমনি ঘট যদি বাচক হয় তাতে একটা ধর্ম থাকবে। কুম্ভগ্রীবাদিমান অর্থ সেটা যদি বাচ্য হয় তাতে একটা ধর্ম থাকবে। সেটা কি ধর্ম? সেটা যদি আমরা দেখি, একটা হচ্ছে বাচ্যত্ব ধর্ম আর একটা হচ্ছে বাচকত্ব ধর্ম। অর্থাৎ বাচকের মধ্যে বাচকত্ব থাকে আর বাচ্য যে অর্থ তার মধ্যে বাচ্যত্ব থাকে। এটা একদম খুব সোজাই বোঝাই যাচ্ছে যে যেমন ঘটের মধ্যে ঘটত্ব, মনুষ্যের মধ্যে মনুষ্যত্ব, পশুর মধ্যে পশুত্ব, তেমন বাচকের মধ্যে বাচকত্ব, বাচ্যের মধ্যে বাচ্যত্ব আছে। এই হচ্ছে ব্যাপার।
আমাদের যেটা খেয়াল করার কথা সেটা হচ্ছে এই জায়গাটায় আমরা ফোকাস করব, বাচকত্ব। ঠিক আছে, তো বাচকত্ব এটাকে এখন ধরে রাখুন। একটু অন্য প্রসঙ্গে আসি। ধরুন দশরথ একজন মনুষ্য, ঠিক আছে, একজন মানুষ। তো সেই দশরথ কি হয়? সেই দশরথ পিতাও হয়। কার পিতা? রামের পিতা। আবার স্বামীও হয়, কইকেয়ী সুমিত্রা এদের স্বামী। আবার কি প্রভু, তার তার যে রাজ্যে যারা প্রজা তাদের দৃষ্টিতে তিনি হচ্ছেন প্রভু। তো একই দশরথের মধ্যে পিতৃত্ব ধর্মটা আছে, তার স্বামিত্ব ধর্ম আছে, প্রভুত্ব ধর্ম আছে, তাই তো? এখন সেই দশরথের মধ্যে যে পিতৃত্ব ধর্ম আছে, এই পিতৃত্ব ধর্মটা কার নিরিখে? এই পিতৃত্ব ধর্ম নিশ্চয়ই ওই প্রজাদের দৃষ্টিতে নয়। এই পিতৃত্ব ধর্মটা হচ্ছে ওই রামের মধ্যে যে পুত্রত্ব আছে, সেই পুত্রত্বের দৃষ্টিতে এর মধ্যে দশরথের মধ্যে পিতৃত্ব আছে। দশরথের মধ্যে যে স্বামিত্ব আছে, সেই স্বামিত্বটা কার দৃষ্টিতে? সেইটা হচ্ছে কৈকেয়ীদের দৃষ্টিতে। ঠিক আছে, কৈকেয়ীদের মধ্যে যে জায়াত্ব ধর্ম আছে তার দৃষ্টিতে। এই অর্থাৎ এখানে যেমন যে বাচকত্ব ধর্ম আছে, সেই সেই যে বাচকত্ব ধর্মটা কার নিরিখে আছে? বলা হচ্ছে যে অর্থনিষ্ঠ যে বাচ্যত্ব, তার নিরিখে এদের মধ্যে বাচকত্ব আছে। মোদ্দা কথা এটাই যে ওখানে যেমন দশরথ মধ্যে যে পিতৃত্ব আছে আর রামের মধ্যে যে পুত্রত্ব আছে, এই পিতৃত্ব আর পুত্রত্ব এদের মধ্যে একটা নিরূপ্য নিরূপক ভাব আছে। ঠিক আছে, অর্থাৎ রামের মধ্যে যে পুত্রত্ব, সেই পুত্রত্বের দ্বারা নিরূপিত হচ্ছে আমার এই পিতৃত্ব, দশরথের পিতৃত্ব। ঠিক আছে, তো এই দশরথের মধ্যে যে পিতৃত্ব সেটা নিরূপিত হচ্ছে। আবার কি দশরথের মধ্যে যে স্বামিত্ব আছে সেটা কার দ্বারা নিরূপিত হচ্ছে? সেটা ওই যে কৈকেয়ী সুমিত্রা এদের যে জায়াত্ব ধর্ম, এদের মধ্যে যে জায়াত্ব ধর্ম তার দ্বারা নিরূপিত হচ্ছে। ঠিক আছে, প্রজাদের মধ্যে যে প্রজাত্ব ধর্ম আছে, সেই প্রজাত্ব ধর্মের দ্বারা ওই দশরথনিষ্ঠ যে রাজত্ব ধর্ম সেইটা নিরূপিত হচ্ছে। এইরকম ভাবে বুঝতে হবে এগুলোকে। মানে এই এখানেও তেমনি যে ঘট শব্দ সেটা হচ্ছে বাচক, তো তার মধ্যে বাচকত্ব আছে। তো এই বাচকত্ব কার নিরিখে বাচক? ঘট শব্দ কার নিরিখে বাচক? ঘটে শব্দে যে বাচকতা আছে সেটা কার নিরিখে? বলা হচ্ছে এই যে অর্থনিষ্ঠ যে বাচ্যতা, সেই বাচ্যতার নিরিখে হচ্ছে আমাদের এই বাচকত্ব নিরূপিত হচ্ছে। তো বাচ্যত্ব এখানে নিরূপক হয়ে যাবে, আর বাচকত্ব সেটা নিরূপিত হয়ে যাবে। এইটা একদম ক্লিয়ার। এইবার দেখুন এই যে বাচ্যত্ব, এই বাচ্যত্ব কোথায় আছে? আমরা দেখেছি যে অর্থের মধ্যে আছে। তাহলে আমরা এরকম একটা রিলেশন করতে পারি যে কুম্ভগ্রীবাদিমর অর্থনিষ্ঠ হচ্ছে এই বাচ্যত্ব, তাই তো? ঘটের মধ্যে যদি জল থাকে তো আমরা কি বলবো? যে ঘটনিষ্ঠ জলম। অর্থাৎ বা ঘট যদি ভূতলে থাকে তাহলে কি বলি? ভূতলনিষ্ঠ ঘটা। ঠিক তেমনি কুম্ভগ্রীবাদিমান অর্থের মধ্যে বাচ্যত্ব আছে, মনুষ্যের মধ্যে যে মনুষ্যতা আছে আমরা কি বলি? মনুষ্যনিষ্ঠ মনুষ্যতা। তো অর্থের মধ্যে যে বাচ্যতা আছে, কুম্ভগ্রীবাদিমদ অর্থনিষ্ঠ বাচ্যতা, এই সম্পর্কটা হবে, এটা হবে নিষ্ঠত্ব। আর এই বাচ্যতা আমি বলেছি কি, এই যে বাচকতা, এই বাচকতা নিরূপিত হয়েছে কার দ্বারা? নিরূপিত হয়েছে বাচ্যত্বের দ্বারা। আর বাচ্যত্ব নিরূপক, বাচকত্ব নিরূপিত, তাহলে এখানে রিলেশনটা হবে নিরূপিতত্ব। অর্থাৎ বাচ্যত্বের দ্বারা নিরূপিত হয়েছে আমার এই বাচকত্ব। ঠিক আছে, এতদূর। অর্থাৎ কুম্ভগ্রীবাদিমদ অর্থনিষ্ঠ যে বাচ্যতা বা বাচ্যত্ব, তার দ্বারা নিরূপিত হলো আমার এই বাচকত্ব। এটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, যে দশরথের মধ্যে পিতৃত্ব আছে, সেই পিতৃত্ব কার দ্বারা নিরূপিত বলেছি? সেই সেই পিতৃত্ব রামের মধ্যে যে পুত্রত্ব আছে তার দ্বারা নিরূপিত। এই যে পুত্রত্বের দ্বারা যেমন নিরূপিত হয়, তেমনি রামের দ্বারাও সেই দশরথের মধ্যে যে পিতৃত্ব আছে সেটাও নিরূপিত হয়। ঠিক আছে, এটাই বলার যে দশরথের মধ্যে যে স্বামিত্ব আছে সেটাও কার? সেটা যেমন কৈকেয়ী সুমিত্রা এদের মধ্যে যে জায়াত্ব ধর্ম আছে তার দ্বারা নিরূপিত হয়, তেমনি কৈকেয়ী সুমিত্রা এদের দ্বারাও নিরূপিত হয়। তাহলে এখানে যে বাচকত্ব, এটা যেমন এই বাচ্যত্বের দ্বারা নিরূপিত হলো, অর্থাৎ কুম্ভগ্রীবাদিমদ অর্থনিষ্ঠ যে বাচ্যতা তার দ্বারা নিরূপিত হলো, তেমন এই কুম্ভগ্রীবাদিমান অর্থের দ্বারাও এটা নিরূপিত হতে পারে। ঠিক আছে, সেটাই বলা হচ্ছে
অর্থাৎ ধর্মীর দ্বারা ধর্ম নিরূপিত হয়, ধর্মী সবসময় নিরূপক হয় আর ধর্ম সবসময় নিরূপিত হয়। তো দেখুন, তো কুম্ভগ্রীবাদী মদ অর্থ তার দ্বারাও নিরূপিত হচ্ছে আমার এই বাচকত্ব, ঠিক আছে। আর এই বাচকত্ব আছে কোথায়? এই বাচকত্ব আছে ঘটের মধ্যে। ঘট যে শব্দ, সেই ঘটে শব্দে আছে বাচকতা, তাহলে বাচকতার আশ্রয় হয়ে যাচ্ছে আমার এই ঘট। এই বাচকত্ব আশ্রয়ত্ব সম্বন্ধে ঘটে থাকছে। তো আমরা এখান থেকে দুটো শব্দবোধ করতে পারি। এক নম্বর কি, দেখুন, কুম্ভগ্রীবাদী মদ অর্থনিষ্ঠ যে বাচ্যতা, সেই বাচ্যতা নিরূপিত যে বাচকতা, সেই বাচকতার আশ্রয় হচ্ছে এই ঘট শব্দ। কুম্ভগ্রীবাদী মদ অর্থনিষ্ঠ যে বাচ্যত্ব, সেই বাচ্যত্ব নিরূপিত যে বাচকত্ব, সেই বাচকত্বের আশ্রয় হচ্ছে আমার এই ঘট শব্দ। এইটা একটা। দ্বিতীয় কি, আমরা এই দিক দিয়ে একটা ঘুরে দেখিয়েছি সম্পর্ক, আর একটা ডিরেক্ট দেখিয়েছি সরাসরি, যে কুম্ভগ্রীবাদী মদ অর্থ নিরূপিত যে বাচকতা বা বাচকত্ব, তার আশ্রয় হচ্ছে ঘট শব্দ। তো কুম্ভগ্রীবাদী মদ অর্থ নিরূপিত যে বাচকত্ব, সেই বাচকত্বের আশ্রয় হচ্ছে আমার এই ঘট শব্দ। এইরকম দুরকম শব্দবোধ হতে পারে, ঠিক আছে। তাহলে বা আরো সোজা কথায় বলতে পারি যে এই কুম্ভগ্রীবাদী মদ অর্থ তার বাচক হচ্ছে ঘট শব্দ। এটাই তো পর্যবসিত, সেটা কি ভেঙে ভেঙে এতটা বলা। তো এখানে যেটা পয়েন্ট আউট করার বিষয় সেটা হচ্ছে, বাচক যে শব্দ, তার মধ্যে যে বাচকত্ব আছে, এই বাচকত্ব যে অর্থ, সেই বাচক শব্দের যে অর্থ, বাচ্য অর্থ, তার দ্বারা নিরূপিত হয়। এটাই আমার এখানে বলার কথা, ঠিক আছে। এইটা একটু মনে রাখুন, কারণ এই স্টেপটা পরে কাজে লাগবে। তো ঘটের মধ্যে যে বাচকত্ব আছে, এই বাচকত্ব ওই যে কুম্ভগ্রীবাদী মদ অর্থ, কুম্ভগ্রীবাদীমান অর্থ, তার দ্বারা নিরূপিত হয়। অর্থাৎ শব্দের মধ্যে যে বাচকতা, সেটা অর্থের দ্বারা নিরূপিত হয়। এটাই আমাদের জানতে হবে। তো এটা আমরা পরের স্টেপে এবার যাব, ঠিক আছে। আশা করছি একদূর সবার বোঝা গেছে, না বোঝা গেলে আপনারা বলতে পারেন। তো আমাদের শব্দবোধ করতে গেলে কিছু সূত্র দেখতে হবে এবং সেই সূত্রের অর্থগুলো দেখতে হবে, কারণ সেগুলো পরে লাগবে। যেমন কর্মণি দ্বিতীয়া একটা সূত্র, পাণিনির সূত্র। সেই সূত্রের কি অর্থ করা হয়েছে, সেই সূত্রটাকে যদি আমরা ভাঙি, বলা হচ্ছে দুটো পদ আছে, একটা কর্মণি আর একটা দ্বিতীয়া। কর্মণি পদটাকে যদি আমরা ভাঙি, কর্ম আর ই প্রত্যয় পাবো, সপ্তমীর এক বচন। আর দ্বিতীয়া বলতে কাকে বোঝায়, ওই অম ঔ সস, ঠিক আছে। এই যে তিনটে যে বিভক্তি, তাকেই তো দ্বিতীয় বিভক্তি বলা হয়। তো দ্বিতীয়াকে কাকে বলা হয়, অম ঔট আর সস। তো এই হচ্ছে এর অর্থ। আর কর্মণি, এটা এখান থেকে দুটো পদ পেয়েছি আমরা, একটা কর্ম একটা পদ আর ই একটা পদ। তো এবার এগুলোকে আমরা অর্থ দেখবো। কর্মপদের কি অর্থ, কারণ পদ থেকে আমাদের পদার্থকে জানতে হবে। কর্ম মানে কর্মকারক বা কর্মই আমরা ধরছি, ঠিক আছে। আর ই, ই এর অর্থ হচ্ছে এখানে বাচকত্ব। দেখুন, ই এর অর্থ হচ্ছে বাচকত্ব। এইবার যেটা আগের যে স্টেপটা আমরা আগের যে স্লাইডটা করেছিলাম, সেখানে আমরা কি বলেছিলাম, যে বাচকত্ব সবসময় কার দ্বারা নিরূপিত হয়, ওই অর্থের মধ্যে যে বাচ্যতা আছে তার দ্বারা নিরূপিত হতে পারে, বা অর্থের দ্বারাও নিরূপিত হতে পারে, বা কুম্ভগ্রীবাদীবান যে অর্থ, তার দ্বারা নিরূপিত হয়েছিল বাচকত্ব। তো এখানেও যে ই এর মধ্যে যে বাচকত্ব আছে, এটাও তাহলে কর্ম যে পদ, তার যে অর্থ, কর্ম অর্থ, সেই অর্থের দ্বারা এটা নিরূপিত হতে পারে, ঠিক আছে। তো কর্ম নিরূপিত হয়ে গেল আমার বাচকতা, ঠিক আছে। আর এই বাচকত্ব কোথায় আছে, এই বাচকত্ব আছে আমার এই দ্বিতীয়া বিভক্তিতে, অম ঔট সস এখানে আছে। বাচকত্ব কোন সম্বন্ধে আছে, আশ্রয়ত্ব সম্বন্ধে, তাই তো। মনুষ্যত্ব যেমন মনুষ্যে থাকে, তেমনি আশ্রয়ত্ব সম্বন্ধে, তেমনি বাচকত্ব বাচকে থাকবে আশ্রয়ত্ব সম্বন্ধে। তাহলে এখান থেকে একটা সিদ্ধান্ত আমরা ড্র করতেই পারি যে কর্ম নিরূপিত যে বাচকত্ব, তার আশ্রয় হচ্ছে এই আমার অমৌট সস এই বিভক্তিগুলো। তাহলে কি হলো, কর্ম নিরূপিত যে বাচকত্ব, সেই বাচকত্বের আশ্রয় হচ্ছে আমার এই অমাদি বিভক্তি। দেখুন, কর্ম নিরূপিত যে বাচকত্ব, তার আশ্রয় হচ্ছে আমার ঔট সস এই বিভক্তিগুলো। তো এটাকে আমরা আরো কি বলতে পারি, যে কর্মবাচিকা দ্বিতীয় বিভক্তি, অর্থাৎ দ্বিতীয় বিভক্তি সে কি বলে, কর্মকে বলে, কর্মের বাচক সেটা, ঠিক আছে। তো কর্মের বাচক হয়ে যাচ্ছে আমার এই দ্বিতীয় বিভক্তি। দ্বিতীয় বিভক্তি বলতে কাকে বুঝেছি, অম উট আর সস। তো আমরা এখান থেকে আরো সিদ্ধান্ত একটা বার করতে পারি যে অম ঔট সস মানে কি, অম ঔট সস মানে কর্ম। যেমন ঘট বললে
ওই যে কুম্ভকারের বাড়িতে যেটা তৈরি হচ্ছে ওইটাকে বোঝায়। তেমনি অম ঔট সস এরকম যদি কোনো জায়গায় থাকে সেখানে আমরা চোখ বুঝে কি লিখতে পারি, চোখ বুঝে লিখতে পারি কর্ম। এটা হচ্ছে এই কর্মণি দ্বিতীয়া এই সূত্রের একটা মোটামুটি অর্থ। তবে এখানে একটা বলে রাখা ভালো যে কর্মর বাচক যে দ্বিতীয়া বিভক্তি যে কোনো কর্ম নয়, এখানে একটা সূত্র আপনারা জানেন যে অনুবৃত্তি হয়ে আসে অনভিহিতে, অর্থাৎ অনভিহিত বা অনুক্ত যে কর্ম সেই কর্মের বাচক হচ্ছে দ্বিতীয়া বিভক্তি। সেটা এখানে তোলা হয়নি, ওটা আপনারা জানেন বা ওটার এখন এখানে অতটা প্রয়োজনীয়তা নেই। মধ্য কথা এটা মনে রাখবেন যে দ্বিতীয় বিভক্তি সবসময় ওই যে অনুক্ত কর্ম তার বাচক হয়, এখানে এটা ধরে রাখতে হবে। তো আমরা কর্মণি দ্বিতীয় এই সূত্র থেকে অর্থ পেলাম কর্ম ইজ ইকুয়াল টু অম আউট আর সস। ঠিক আছে, আমরা পরবর্তী একটা সূত্রে যাব। সূত্রটা বড়, এখানে ছোট করে লেখা হয়েছে প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচন মাত্রে প্রথমা। তো এখানে আমি এটুকুই লিখেছি প্রাতিপদিকার্থ মাত্রে প্রথমা। তো সপ্তমী বিভক্তির অর্থ আপনারা এতদূর জেনেই গেছেন যে বাচকত্বই হবে সব জায়গায়, সব জায়গায় না বেশিরভাগ জায়গাতে আর কি। সূত্রের মধ্যে এই সূত্রগুলো যেখানে আলোচিত হয়েছে, আপনারা যদি অমর কোষ দেখেন সেখানে যে কোষের যেসব পংক্তিগুলো আছে সেখানেও দেখবেন যে সপ্তমী বিভক্তির দ্বারা তার অর্থ নির্দেশ করা হয়েছে। ঠিক আছে, মাত্রম কার্সনি অবধারণে, মাত্র শব্দ সেটা কার্সনবাচী বা অবধারণ বাচী, অর্থাৎ অবধারণের বাচক হচ্ছে মাত্র শব্দ। তো ওখানেও দেখবেন এই ই বিভক্তি বা সপ্তমী বিভক্তি তার অর্থ করা হয়েছে বাচকত্ব। তো প্রাতিপদিকার্থ মাত্রে প্রথমা এরও অর্থ তাহলে কি দাঁড়াবে, ওই প্রাতিপদিকার্থ মাত্রের বাচক হচ্ছে আমার এই প্রথমা বিভক্তি। তো আগের ক্ষেত্রে যেমন অম ঔট সস বললে আমরা কর্মকে বুঝছিলাম, এক্ষেত্রে সু ঔ জস বললে কাকে বুঝবো, প্রাতিপদিকার্থকে বুঝবো। ঠিক আছে, ঠিক এরকম আরেকটি সূত্র আছে কর্তৃকরণয় তৃতীয়া, অর্থাৎ এখানেও কর্তৃকরণয় সপ্তমীর দ্বিবচন আছে, অর্থাৎ ই ওস বিভক্তি। তো তারও অর্থ বাচকত্ব। সুতরাং তৃতীয়া বিভক্তি কি হবে, তৃতীয়া বিভক্তি হয় কর্তার বাচক হবে বা করণের বাচক হবে। সেটা কখন হবে সেটা আলোচ্য বিষয়, পরের বিষয়। যে সেটা আমরা প্রয়োগ দেখে বুঝতে পারবো যে এখানে করণে তৃতীয়া হয়েছে নাকি অনুক্ত কর্তায় তৃতীয়া হয়েছে। ঠিক আছে, তো মধ্যা কথা তৃতীয় বিভক্তির যা অর্থ সেটা হচ্ছে এই কর্তা হতে পারে বা করণ হতে পারে। সুতরাং এখানে আমরা টা ফ্যাম ভিস এইসব দেখলে চোখ বুঝে কি বলবো, চোখ বুঝে বলবো এর অর্থ হয় কর্তা হবে নয় করণ হবে। ঠিক আছে, এরকম একটা সূত্র অর্থ জানলাম। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট সূত্র, সেটার অর্থ জানলেই আমাদের অনেকটা ক্লিয়ার হবে, সেটা হচ্ছে লক কর্মণি চ ভাবে চা কর্ম কেভ্যঃ, এই একটা সূত্র। তো এই সূত্রকে আধার করেই সব শব্দবোধ বা এই যে প্রক্রিয়া এটা হয়ে থাকে। লক কর্মণিচ ভাবে চাকর্মকেভ্যে সূত্রের অর্থে আমি বিশদে যাব না, কিন্তু সূত্রের অর্থটা কি করে আমাদের শব্দবোধে লাগবে সেটুকু আমি দেখাবো। লক কর্মণিচ ভাবে চাকর্মকেভ্যে এখানে ওই কর্তরিচ বা কর্তরিকৃত কোন একটা সূত্র থেকে কর্তরি পদটা অনুবৃত্ত হবে। তো অনুবৃত্ত হয়ে সূত্রের যে অর্থ সেটা মোটামুটি এরকম দাঁড়াবে যে লকারাহা সকর্মকেভ্যঃ কর্মণি কর্তরি চ স্যুঃ অকর্মকেভ্যঃ ভাবে কর্তরি চ। মানে কি, মানে লকার অর্থাৎ যে লট লং এইসব যে 10 লকার আছে আমাদের, সেগুলো তার অর্থটা কি, তা সেটা কার বাচক হয় সেটা বলছে কর্মণি। এখানেও দেখুন সপ্তমী বিভক্তি, সপ্তমী বিভক্তির অর্থ আপনারা জানেন বাচকত্ব। তাহলে লকারগুলো কর্মের বাচক হয়, লকারগুলো কর্তার বাচক হয়। কখন হয়, যদি সেটা সকর্মক ধাতুর উত্তর প্রযোজ্য হয়। আবার কি লকারগুলো ভাবের বাচক হতে পারে, এখানেও ভাবে, এখানেও দেখুন সপ্তমী আছে, সুতরাং সপ্তমীর অর্থ বাচকত্ব। সুতরাং লকারগুলো ভাবের বাচক হতে পারে, ভাব মানে ক্রিয়া বা ধাতু তার বাচক হতে পারে। কর্তরি সেগুলো কর্তারও বাচক হতে পারে। কখন হতে পারে, অকর্ম ধাতুর উত্তর যদি সেগুলো প্রযোজ্য হয়। সেটাই বলছি। দেখো এখান থেকে তাহলে আমরা দুটো সিদ্ধান্ত আনতে পারছি। একটা হচ্ছে লকারগুলো যদি সকর্মক ধাতুর উত্তর ব্যবহৃত হয় তাহলে সেটা কর্তাই হবে এবং কর্মতে সেগুলো ব্যবহৃত হবে। ঠিক আছে, অর্থাৎ সকর্মক ধাতুভ্যঃ বিধীয়মানা লকারাঃ কর্তরি নাম কর্তৃবাচকা, অর্থাৎ লকারের অর্থ সেখানে হবে কর্তৃবাচক বা কর্তা। আর কি লকারগুলো সেখানে কর্মের বাচক হবে। যদি কখন হবে, যখন সকর্মক ধাতুর উত্তরে লকারগুলো প্রয়োগ হবে। আবার কি লকারগুলো অকর্মক ধাতুর উত্তরে যদি প্রয়োগ হয় তাহলে তার অর্থ কি হবে,
ভাব হবে এবং কর্তা হবে। অর্থাৎ লকার অকর্মক ধাতুভ্য বিধীয়মানা লকারাহ ভাববাচকাহ কর্তৃবাচকাশ্চ ভবন্তি। এখানে একটা বিসর্গ হবে। তো লকারগুলি ভাবের বাচক হবে। কখন হবে? যদি অকর্মক ধাতুর উত্তর সেগুলো প্রয়োগ করা হয়। বা লকারগুলো কর্তার বাচক হবে কখন? সেগুলো যদি অকর্মক ধাতুর উত্তর ব্যবহৃত হয়। এই হচ্ছে আমাদের এই লক কর্মণি চ ভাবে চাকর্মকেভ্য এর একটা মোটামুটি অর্থ। তো লকারগুলো আমরা বুঝতে পারলাম, এক জায়গায় কর্তার বাচক, এক জায়গায় হলো কর্মের বাচক, এক জায়গায় এখানে ভাবের বাচক, এক জায়গায় কর্তার বাচক। ঠিক আছে, একদম ক্লিয়ার। এরপরে আমাদের যেটা জানতে হবে যে সকর্মক ধাতুর উত্তর যে লকারগুলো হচ্ছে, বিধান করা হচ্ছে, সেগুলো আমি কি বলেছি? কর্তার বাচক হবে এবং কর্মের বাচক হবে। তখন একটা প্রশ্ন আসে, মশাই কখন কর্তার বাচক হবে, কখন সেগুলো কর্মের বাচক হবে? এই একটা তো প্রশ্ন আছে। ঠিক আছে, অর্থাৎ সকর্মক ধাতুর উত্তর যদি যে লকারটা করলাম, ঠিক আছে, পট একটা ধাতু, পঠতি পুস্তকম পঠতি, পট ধাতু, সেটা তো সকর্মক ধাতু। তার উত্তর যে লকার করলাম সেটা কখন কর্তা বোঝাবে, কখন কর্মকে বোঝাবে, এর জন্য তো কিছু একটা নিয়ামক থাকা দরকার। সেই নিয়ামকটা কি? সেরকম একটা মোটামুটি নিয়ম করা হয় যে সকর্মক ধাতু সমবিব্যাহৃত জগাদি यगादि उत्तरवर्ती लकारः कर्मवाचकः। ভালো করে দেখুন, লকারগুলো কর্মের বাচক হবে। কখন হবে? সকর্মক ধাতু সমবিব্যাহৃত, অর্থাৎ সেখানে সকর্মক ধাতুর উপস্থিতি থাকলে। দেখুন পঠ্যতে, এখানে পঠ এই যে ধাতু, এই ধাতুটা সকর্মক ধাতু। আর এখানে তে, এই তে বিভক্তিটা লট লকারের স্থানে হয়েছে, এটাকে লকারই বলছি, যে তে এই যে বিভক্তি, এটাকে লকার বলা হচ্ছে। লকারের স্থানে যেহেতু এটা হয়েছে আদেশ, এই যে লকার, এই লকারের সমবিব্যাহৃত কে হচ্ছে? পট ধাতু। সেখানে উপস্থিত আছে কে? পট ধাতু সেখানে উপস্থিত আছে। তো সকর্মক ধাতু সমবিব্যাহার এখানে আছে। আর কি আছে? यगादि उत्तरवर्ती, অর্থাৎ সকর্মক ধাতু সমবিব্যাহার প্লাস ইয়ক। আমরা জানি কর্মবাচ্যে ইয়ক একটা প্রত্যয়, সার্বধাতুকে ইয়ক, সেই পঠ ইয়াতে পঠ্যতে এই যে ইয়কার আসছে, এটা ইয়ক প্রত্যয়। সুতরাং সকর্মক ধাতু সমবিব্যাহার থাকতে হবে, প্লাস জগাদি ইয়ক আদি কোনো প্রত্যয় সেখানে থাকতে হবে। যদি থাকে, সে তার উত্তরে যে লকার আছে সেই লকারের অর্থ হবে কর্ম, সেই লকার কর্মের বাচক হবে। সুতরাং পুস্তকম পঠ্যতে, এইখানে এই যে তে, এর অর্থ হচ্ছে কর্ম। আবার কি? সকর্মক ধাতু সমবিব্যাহৃত यगादि अनुत्तरवर्ती लकारः, সেটা কি হবে? কর্তার বাচক হবে। দেখুন পুস্তকম পঠতি, এখানে যে পঠতি পট ধাতু আছে, সকর্মক ধাতু সমবিব্যাহার আছে, কিন্তু यगादि উত্তরবর্তী নয়, এটা এটা এই লকারটা হচ্ছে यगादि অনুত্তরবর্তী। ঠিক আছে, অর্থাৎ পঠ এরপরে ইয়ক প্রত্যয় নেই, ওখানে কর্তরি সব এইসব প্রত্যয় হয়। সুতরাং ইয়ক প্রত্যয় না থাকায় এখানে কিন্তু এটা यगादि অনুত্তরবর্তী হলো। यगादि অনুত্তরবর্তী হওয়ায় এই যে লকার, এই যে তি, এর অর্থ হবে কর্তা। ঠিক আছে, তাহলে কখন কর্তা কখন কর্ম বুঝতে পারলাম। সকর্মক ধাতু সমবিব্যাহার প্লাস যগাদি উত্তরবর্তী হলে লকারের অর্থ হবে কর্ম। সকর্মক ধাতুর সমবিব্যাহার প্লাস যগাদি অনুত্তরবর্তী যদি হয় লকার, তাহলে তার অর্থ হবে কর্তা। ঠিক আছে, এটা গেল। তেমনি অকর্মক ধাতুর উত্তরে যে লকারগুলো হয় সেগুলো কখনো ভাবের বাচক, কখনো কর্তার বাচক হয়। এখন স্বাভাবিক আগের মতোই প্রশ্ন, যে কখন ভাবের বাচক কখন কর্তার বাচক, এই একটা প্রশ্ন। তো সেটা বলছে, দেখুন যে অকর্মক ধাতু সমবিব্যাহৃত यगादि उत्तरवर्ती लकारः, যদি সকর্মক ধাতু সমবিব্যাহার থাকে প্লাস यगादि সেটা উত্তরবর্তী হয়। যেমন কি হাস্যতে, হাস্যতে এখানে হস ধাতু, আমরা জানি একটা অকর্মক ধাতু এটা, এবং কি এটা यगादि উত্তরবর্তী, অর্থাৎ হস ইয়া, এখানে ইয়া আছে ইয়ক, এটা ইয়ক পড়ে আছে হস ধাতুর পরে, আর এর পরে আছে আমার লকার। সুতরাং এই যে লকার, এটা यगादि উত্তরবর্তী হয়ে গেল, তাই তো ইয়ক। সুতরাং এই লকার, এটা এই যে তে, এর অর্থ কি হবে? ভাব, অর্থাৎ এটা ভাবের বাচক। ঠিক আছে, এইখানে যে তে বিভক্তি, এর অর্থ হবে ভাব। আর কি কোথায় কর্তা হবে? অকর্মক ধাতু সমবিব্যাহৃত
ইয়াগাদি অনুত্তরবর্তী যে লকার তার অর্থ হবে কর্তৃবাচক, অর্থাৎ সেটা কর্তার বাচক বা সেই লকারের অর্থ হবে কর্তা। অর্থাৎ হসতি যে প্রয়োগ করি আমরা, হস যে ধাতু সেটা অকর্মক ধাতু এবং সেটা ইয়াগাদি অনুত্তরবর্তী, অর্থাৎ হস ধাতুর পরে তো কোনো ইয়ক টক এসব প্রত্যয় নেই। সুতরাং এই যে লকার, এই লকারের অর্থ তি-এর অর্থ সেটা হবে কর্তা। ঠিক আছে, সুতরাং এই যে এ বি সি ডি এই যে চারটে জানলাম, এই চারটে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পরবর্তী আমাদের স্টেপ গুলো। ঠিক আছে, অর্থাৎ কখন কর্তার বাচক হলো, কখনো কর্মের বাচক, কখনো ভাবের বাচক, আবার কখনো কর্তার বাচক হচ্ছে। এইগুলো আমাদের একটু মনে রাখতে হবে, কারণ এইগুলো মনে না রাখলে পরের স্টেপে আমরা যেতে পারবো না। তো এই ছিল আমাদের মোটামুটি একটা হোমওয়ার্ক। ঠিক আছে, এরপরে আমরা একদম প্রকৃত যে শব্দবোধ কিভাবে করে হচ্ছে ব্যাকরণ মতে সেটা দেখব। দেখুন, একটা বাক্য ধরলাম, চৈত্রঃ তণ্ডুলম পচতি। চৈত্র নামে কোনো ব্যক্তি সে ভাত রান্না করছে। প্রশ্ন করেছে, হ্যাঁ বলুন। यागादि इत्यत्र आदिपदेन केषां बोधः स्यात्? यगादि, আগের স্লাইডে। আচ্ছা আচ্ছা আচ্ছা, यगादि, এখানে यगादि তো আদিপদের দ্বারা এখানে পঠ্যতে, তো এখানে ধরুন এই ক্ষেত্রে পাবো না, তো পঠিত বা অন্যান্য প্রত্যয় যেখানে আছে, ধরুন পঠিত বান, এখানে যে পট ধাতু সমবেত ব্যাহার আছে এবং ইয়ক প্রত্যয় আছে। এখানে তো ইয়ক প্রত্যয় নেই, এখানে আছে তবতু প্রত্যয়। তো এইসব স্থলে সেখানে খুঁজতে হবে, ঠিক ডিরেক্ট আমি এখন সেভাবে বলতে পারছি না জায়গাটা আদিপদ দ্বারা, তো এটা সত্যি খোঁজার দরকার। আর ঠিক আছে, এটা একটু জেনে আমি বলবো। ইডাগম গুলো কি হবে? ইডাগমে তো ইটের তো অর্থ এইভাবে হয় না, ইট বলা যায়, সেটা তো বলা যায় না এইভাবে, কারণ ইট যে সব জায়গায় হবে ইডাগম সেরকম মতো নয়। এটা একটু খুঁজে দেখার মতো, ভালো প্রশ্ন। ঠিক আছে, এটা আমি দেখে বলবো। ওই কিয়ং 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 কি আছে এগুলো? কিয়ং কিয়চ হলে না, কিয়ং কিয়চ তো আলাদা একটা অর্থ আছে না, কিয়ং প্রত্যয়ের একটা আলাদা নির্দিষ্ট অর্থ আছে। তো কিয়ং প্রত্যয় কি করবাচ্চা হয়, যেমন একটা উদাহরণ বল। যে রাজিয়তি, পুত্রিয়তি, কিয়চ, ওখানে কিয়চ হয় অবশ্য, কিয়চ হয়। ছেলেও সেটা তো কর্তৃবাচ্চা হয় না ওগুলো। হুম 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 ঠিক আছে, এটা একটু আলোচনার বিষয়, আমরা দেখছি পরে কি করা যায়। যদি কারো জানা থাকে বলতে পারেন। তো চৈত্রঃ তণ্ডুলম পচতি, আমি আগে যাচ্ছি অভিজিৎ দা। হ্যাঁ 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 হ্যাঁ, আগে আগে। চৈত্রঃ তণ্ডুলম পচতি, তো এই যে চৈত্রঃ একটা পদ, মানে এটা আমি জাস্ট একটু ইলাবোরেট করছি। তো দেখুন, চৈত্র এই যে শব্দ, এটাকে যদি আমরা ভাঙি কি কি পাচ্ছি, এখানে দুটো পদ পাবো, চৈত্র একটা, সু একটা। তণ্ডুলা এটাকেও ভাঙলেও তণ্ডুলা একটা, অম একটা। পচতি এটাকেও ভাঙলে পচ একটা, তি একটা। সুতরাং পদগুলো পেয়ে গেলাম, চৈত্র, সু, তণ্ডুল, অম, পচ আর তি। ঠিক আছে, তো এইবার পদগুলো থেকে আমাদের পেয়ে গেছি। এইবার আমরা কি জানি, শব্দবোধে পদজ্ঞান হলে পরে পদার্থের উপস্থিতি হবে। তো পদার্থগুলো এবার দেখা যাক, চৈত্র, সু, তণ্ডুল, অম আর পচতি। পদার্থগুলো দেখুন, চৈত্র, চৈত্র মানে চৈত্র ব্যক্তি। ঠিক আছে, আর সুবিভক্তির অর্থ আমরা কি বলেছি, সুবিভক্তির অর্থ বলেছি প্রাতিপদিকার্থে সু হয়, তাই তো, প্রথমা হয়। তো প্রাতিপদিকের যে অর্থ, চৈত্র যে প্রাতিপদিক তার যে অর্থ, সেই অর্থই এখানে আমাদের সুবিভক্তি হয়েছে। সুতরাং চৈত্র শব্দের যা অর্থ, সুয়েরও তাই অর্থ। সুতরাং চৈত্র, সু এই দুটো থেকে আমরা একটাই অর্থ পেলাম, চৈত্র যে ব্যক্তি সে। আর কি, তণ্ডুলা, তণ্ডুল থেকে আমরা সেই যে পদ, সেখান থেকে তণ্ডুলরূপ পদার্থকে আমরা পেয়েছি। আর আমরা দেখেছি যে অম বিভক্তির অর্থ কি, অম বিভক্তির অর্থ হচ্ছে আমাদের দ্বিতীয় বিভক্তি, অম বললেই আমরা কর্মকে বুঝেছি। সুতরাং অম থেকে আমরা কর্মরূপ অর্থকে পেয়েছি।
কারণ অম যে বাচক আর বাচ্চা হচ্ছে কর্ম। পজ ধাতুর অর্থ মোটামুটি ভাবে ব্যাকরণে যদিও অনেক মতভেদ আছে যে ধাতুর অর্থ কি হবে, ফলবিশিষ্ট ব্যাপার, আবার পৃথক শক্তি, কোথাও সমুদায় শক্তি, এরকম ব্যাপার আছে। মোটামুটি আমরা এখানে একটা স্বীকার করছি যে যেহেতু ধাতু পাঠ আছে ডুপচস পাকে, পাকে ওখানেও দেখুন সপ্তমী বিভক্তি, তো পাকের বাচককে ওই পজ ধাতু, সুতরাং পজ বলতে এখানে ওই পাক থেকে আমি ধরছি। আর তি আমরা দেখেছি লকারের অর্থ কি হবে, লকারের অর্থ হবে কর্তা। কখন হবে? যদি সকর্মক ধাতু সমবেত ব্যবহার থাকে, সকর্মক ধাতু সমবেত ব্যবহার আছে, পজ ধাতু একটা সকর্মক ধাতু। আর কি যগাদি অনুত্তরবর্তী, যকের এটা পূর্বের যক বলে কোনো প্রত্যয় নেই, যকের অনুত্তরবর্তী হয়ে গেল এটা, তাই এই তিয়ের অর্থ হবে কর্তা। ঠিক আছে, সুতরাং প্রত্যেকটা পদার্থ পেয়ে গেছি আমরা, চৈত্রকে পেয়েছি, তণ্ডুলকে পেয়েছি, কর্মকে পেয়েছি, পাককে পেয়েছি, কর্তাকে পেয়েছি। এইবার পদার্থগুলোর মধ্যে আমাদের পরস্পর সম্বন্ধ করতে হবে। ঠিক আছে, এইবার বলে রাখি যে প্রথমে যেটা বলেছিলাম যে ব্যাকরণ মতে ধাতু অর্থ মুখ্য বিশেষক শব্দবোধ হয়। তো আমরা একটা শব্দবোধ মানে মহাবাক্য বললাম, তো সেই যে বাক্য, সেই বাক্যে একটা বিশেষ্য হবে, প্রধান একজন হবে। সেই প্রধানকে, সেই প্রধান হচ্ছে পাক। ঠিক আছে, অর্থাৎ ধাতুর যে অর্থ, উপজ ধাতুর যে অর্থ, সেই ধাতু অর্থ মুখ্য, সেটাই এখানে মুখ্য হবে। সুতরাং আমরা সব সম্বন্ধগুলোকে এই পাকের দিকে নিয়ে যাব। ঠিক আছে, অর্থাৎ যেহেতু পাক বিশেষ প্রধান, তো তার দিকেই ছুটবে সবগুলো। সেই রকম ভাবে আমরা সবগুলো পাকের দিকে নিয়ে যাব এবং কিভাবে শব্দবোধ হচ্ছে, পরস্পর সম্বন্ধগুলো হচ্ছে, সেগুলো দেখব। তো দেখুন আমরা তণ্ডুলা থেকে কর্মের দিকে যাচ্ছি। ঠিক আছে, তো এখন এখানে দেখুন সম্বন্ধটা কি হবে সেগুলো আলোচনা করব। কর্মে থেকে আমরা পাকেতে যাব। ঠিক আছে, তো দেখুন তণ্ডুল আর কর্ম এদের মধ্যে কি সম্বন্ধ হতে পারে, ভালো করে চিন্তা করুন। যদি আপনাকে কেউ বলে যে এই বাক্যে কর্মকে, আপনি চোখ বুজে বলবেন এই বাক্যে কর্ম হচ্ছে তণ্ডুলটা, সুতরাং তণ্ডুলটা হচ্ছে কর্ম। ঠিক আছে, রামকে যদি বলে রাম তুই হচ্ছিস মানুষ, মানে কি রামও যে মানুষ সে একই, তাই তো? সুতরাং ওদের মধ্যে অভেদ সম্বন্ধ আছে। ঠিক আছে, ঠিক তেমনি তণ্ডুলকেই আমি কর্ম বলছি, তাই তো? যে তণ্ডুল সেটাই এখানে কর্ম, বা এই বাক্যে কর্মকে আমি বলছি তণ্ডুল, তাহলে কর্মই হয়ে যাচ্ছে তণ্ডুল। তার মানে যেটাই তণ্ডুল সেটাই কর্ম, তাই তো? সেই জন্য এদের মধ্যে সম্বন্ধটা হচ্ছে অভেদ সম্বন্ধ। আর কি কর্ম আর পাক এদের মধ্যে কি রিলেশন হবে? ঠিক আছে, কর্ম বলতে আমি কাকে বুঝি? কর্ম বললে আমি বুঝি যেটা সাধারণত বলা হয় যে ফলের আশ্রয় হচ্ছে কর্ম। ঠিক আছে, অর্থাৎ এই যে পাক, পাক মানে কি ওই যে হাঁড়িতে চাল দেওয়া, তারপরে আগুন তলায় দেওয়া, তারপরে সেখানে জল দেওয়া, তারপরে দেখা যে ভাতটা নরম হয়েছে কি, এই যে টোটাল যে ক্রিয়া, এই ক্রিয়াটাই তো পাক ক্রিয়া। এর ফলে কি ফল উৎপন্ন হয়? ফল বলা হয় বিকৃতি। বিকৃতি মানে শিথিল ভাব, অর্থাৎ নরম হয়ে যাওয়া, ওই চালটা ভাত হয়ে যাওয়া, ওটাই হচ্ছে বিকৃতি। তো ওই যে বিকৃতি রূপ ফলটা কোথায় থাকে? ফলটা থাকে তণ্ডুলের মধ্যে। ফলের আশ্রয় তো কর্ম, সুতরাং তণ্ডুল, তাই আমরা তণ্ডুলকে কর্ম বলছি। সুতরাং এই যে বিকৃতি, এটা তণ্ডুলের মধ্যে তখনই উৎপন্ন হবে যখন আমরা পাক করব। ঠিক আছে, আর তণ্ডুলের মধ্যে বিকৃতি উৎপন্ন হলে পরে তবেই তাকে আমরা কর্ম বলতে পারবো। ঠিক আছে, সুতরাং তণ্ডুলকে কর্ম বলতে গেলে আমাদের কি করতে হবে? তণ্ডুলকে ওই বিকৃতির আশ্রয় করতে গেলে আমায় কি করতে হবে? আমাকে পাক করতে হবে, তাই তো? তার মানে পাক হয়ে যাচ্ছে কারণ, আর এইটা হয়ে যাচ্ছে কার্য, অর্থাৎ বিকৃতি। ঠিক আছে, সুতরাং এই বিকৃতি হচ্ছে জন্য, আর পাক হয়ে যাচ্ছে জনক। অর্থাৎ পাক করলে পরে বিকৃতি উৎপন্ন হচ্ছে, কারণ থাকলে পরে কার্য হচ্ছে। কুম্ভকারের বাড়িতে দণ্ডচক্র এইসব থাকলে পরে সেখানে ঘট উৎপন্ন হয়, যেমন এই পাক করলে এর মধ্যে বিকৃতি উৎপন্ন হলে পরে তাকে তণ্ডুলকে আমরা কর্ম বলি। সুতরাং সেই বিকৃতি বা সেই যে কর্ম, তার জনক হয়ে যাচ্ছে এখানে আমার এই পাক। সুতরাং পাককে আমরা এখন কর্ম থেকে পাকের দিকে যাচ্ছি। তো কর্ম আর পাক এদের মধ্যে জন্যজনক ভাব সম্বন্ধ আছে, সেটাকেই নব্য মানে নব্যরা বলে কি জনকত্ব সম্বন্ধ। অর্থাৎ কর্ম থেকে যেহেতু আমরা পাকের দিকে যাচ্ছি, জন্য থেকে আমরা জনকের দিকে যাচ্ছি, তো সেই যেখানে যাচ্ছি অনুযোগী তার মধ্যে যে ধর্ম,
অনুযোগী যে পাক তার মধ্যে কি ধর্ম থাকে? জনকত্ব ধর্ম। সেই জনকত্বটাই হচ্ছে এখানে সম্বন্ধ। অনুযোগী বৃত্তি ধর্মস্যৈব সম্বন্ধত্ব নিয়মাত। অনুযোগী যে পাক তার মধ্যে যে সম্বন্ধ, তার মধ্যে যে ধর্ম আছে, পাক যেহেতু জনক তার মধ্যে আছে জনকত্ব, জনকত্বটাই হচ্ছে এখানে আমার সম্বন্ধ। সুতরাং কর্ম জনক হয়ে যাচ্ছে পাক, তো কর্ম আর থেকে আমরা যদি পাকের দিকে গেলে এই সম্বন্ধটাকে আমরা বলছি জনকত্ব সম্বন্ধ। তাহলে তন্ডুল থেকে কর্ম এদের মধ্যে অভেদ সম্বন্ধ, কর্ম থেকে পাকের দিকে যাচ্ছি এটা হচ্ছে আমাদের জনকত্ব সম্বন্ধ। ঠিক আছে, আর কি? আর হচ্ছে আমরা এদের মধ্যে এবার একটা রিলেশন বার করবো, অর্থাৎ চৈত্র আর কর্তা এদের মধ্যে। তীয়ের অর্থ যে কর্তা, আর চৈত্র সু এর থেকে যে চৈত্র রূপ অর্থকে পেয়েছি, তাদের মধ্যে একটা আমরা রিলেশন বের করব। ঠিক আছে, আপনাকে যদি বলে চৈত্রহা তন্ডুলাম পচতি, এই বাক্যে কর্তাকে আপনি চোখ বুজে বলবেন চৈত্র, তার মানে যে কর্তা সেই চৈত্র। তাহলে এদের মধ্যে একটা অভেদ সম্বন্ধ আছে, এই বাক্যে যেহেতু কর্তা হচ্ছে চৈত্র, সুতরাং চৈত্র আর কর্তা এদের মধ্যে অভেদ সম্বন্ধ। আর কি? এইবার আমরা কর্তা থেকে কোন দিকে যাব? পাকেতে যাব আমরা, কারণ পাকেই হচ্ছে আমাদের গন্তব্যস্থল। তো কর্তা থেকে যদি পাকের দিকে যাই তাহলে কি সম্বন্ধ পাবো? দেখুন, যেটা চিন্তা করলেই পাওয়া যায় যে চৈত্র পাক, পাক যে ক্রিয়া, অর্থাৎ হাঁড়িতে বসানো, চাল দেওয়া, আগুন তলায় উনুন জ্বালানো, সেখানে চাল দিয়ে ভাত রান্না করা, সেটা দেখা বারবার, এই ক্রিয়াগুলো করে কে? এই যে পাক ক্রিয়া, এই পাক ক্রিয়াটা চৈত্র করে। তাহলে পাক ক্রিয়া চৈত্র হচ্ছে কারক বা কর্তা, আর পাক ক্রিয়া সেটা হচ্ছে করছে সে। তাহলে চৈত্র আছে বলে সেই পাক ক্রিয়া হচ্ছে, চৈত্র হচ্ছে জনক। কুম্ভকার থাকলে তবে তো ঘট উৎপন্ন হবে, সুতরাং কর্তা আছে বলে সেই পাক ক্রিয়া হচ্ছে, কর্তাই সবসময় ক্রিয়াটা করে। সুতরাং এখানেও সম্বন্ধটা হবে জন্যত্ব, অর্থাৎ এটা হচ্ছে জনক কর্তা, আর পাক হচ্ছে জন্য। তো এখন আমরা যেহেতু জনক থেকে জন্যের দিকে যাচ্ছি, তাহলে এখানে সম্বন্ধটা হবে জন্যত্ব। কেন? কারণ কি? অনুযোগী বৃত্তি ধর্মস্য সম্বন্ধত্ব নিয়মাত। এখানে অনুযোগী কে? এখানে প্রতিযোগী হচ্ছে কর্তা, আর অনুযোগী হচ্ছে পাক। ঠিক আছে, যেখান থেকে আসছে সেটা হচ্ছে প্রতিযোগী, যেখানে গিয়ে উঠছি সেটা হচ্ছে অনুযোগী সাধারণ ভাষায়। তো এখানে কর্তা সেটা হচ্ছে জনক, আর পাক সেটা হচ্ছে জন্য। কেন জন্য, কেন জনক সেটা আমরা বুঝেছি। আর পাকের মধ্যে যে ধর্ম আছে সেটা কি ধর্ম? জন্যত্ব ধর্ম। তো এখানে সম্বন্ধটাও হবে জন্যত্ব। সুতরাং চৈত্রের সঙ্গে অভেদ যে কর্তা, সেই কর্তার দ্বারা জন্য হলো এই পাক, আর এই সম্বন্ধটা হয়ে যাবে জন্যত্ব। তো এখন যদি আমরা শব্দবোধটা দেখি কি দাঁড়াবে, যে তন্ডুল আর কর্ম এদের মধ্যে সম্বন্ধ অভেদ, তাহলে এটাকে আমরা বলতে পারি তন্ডুলা ভিন্ন কর্ম। ঠিক আছে, তন্ডুলা ভিন্ন মানে তন্ডুলের সঙ্গে অভিন্ন যে কর্ম, সেই কর্মের জনক হচ্ছে পাক। আবার কি? চৈত্রের সঙ্গে কর্তার যে অভেদ সম্বন্ধ, অর্থাৎ চৈত্রা ভিন্ন যে কর্তা, সেই কর্তার দ্বারা জন্য হচ্ছে এই পাক। তাহলে এরকম বলতে পারি যে চৈত্রা ভিন্ন যে কর্তা কর্ত্রী, চৈত্রা ভিন্ন যে সেই কর্ত্রী জন্য হচ্ছে এই পাক। আবার কি? তন্ডুলা ভিন্ন যে কর্ম, এই কর্মের জনক হচ্ছে পাক। সুতরাং বৈয়াকরণ মতে চৈত্র তন্ডুলাম পচতি এর মোটামুটি এরকমই একটা শব্দবোধ পাই আমরা। চৈত্রা ভিন্ন কর্তৃজন্য তন্ডুলা ভিন্ন কর্মজনক পাক। এগুলোকে অনুকূল জনকত্ব, এটাকে অনুকূলও বলে অনেকে। তো কর্মানুকূল পাকহম যা অর্থ, কর্মজনক পাক একই অর্থ, দুটোই করতে পারেন। তো এখানে চৈত্রা ভিন্ন কর্তৃজন্য তন্ডুলা ভিন্ন কর্মজনক পাক, এই অর্থ পেলাম। ঠিক আছে, এখানে আরো বলার যে তীয়ের অর্থ শুধু কর্তা হয় না, এখানে সংখ্যা হয়, তি বলে একত্ব সংখ্যা, বা তি বলতে বর্তমান কাল, এগুলোকে বোঝায়। তো সেগুলোকে এখানে বিশদে বলা হয়নি, তো সেগুলো মোটামুটি ধরে রাখুন যে তীয়ের অর্থ যে একত্ব যে সংখ্যা, সেই সংখ্যা চৈত্রের সঙ্গে অন্যয় হবে, এবং তীয়ের দ্বারা যে বর্তমান কাল সেটা ধাতু অর্থের সঙ্গে অন্যয় হবে তার। তাহলে ওই এরকম হবে যে একত্বের আশ্রয় যে চৈত্র, সেই চৈত্রা ভিন্ন যে কর্তা, সেই কর্তৃ জন্য হচ্ছে এই পাক। আবার কি? তন্ডুলা ভিন্ন কর্মের জনক হচ্ছে এই পাক। আবার এই পাক কেমন? বর্তমান কালীন পাক, পাকের সঙ্গে এই বর্তমান কালের অন্যয় হবে। কিন্তু এখানে সাধারণ ভাবে এটা বলা হয়েছে যে তীয়ের অর্থ যদি কর্তা ধরা হয়, যখন কর্তা ধরা হবে তখন কিরকম শব্দবোধ হতে পারে। তো চৈত্র তন্ডুলাম পচতি, এই বাক্যের শব্দবোধ আমরা কি পেলাম? চৈত্রা ভিন্ন কর্তৃজন্য তন্ডুলা ভিন্ন কর্মজনক পাক। এদ্দূর।
কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো। আচ্ছা, এখানে চন্দ্রিমা প্রশ্ন করেছে অভেদ সম্বন্ধ, যেটা ওই চৈত্রের সাথে কর্তা বা তন্দ্রের সাথে কর্মে বলা হলো অভেদ সম্বন্ধ, ইত্যুক্তে সমবায় সম্বন্ধ বা। না না, অভেদ সমবায় সম্বন্ধ কখনো অভেদ সম্বন্ধ নয়, সমবায় ভেদ সম্বন্ধ। তন্ডুল এবং কর্ম এদের মধ্যে অভেদ সম্বন্ধ। যদি জিজ্ঞাসা করা হয় যে আপনাতে আপনার কি সম্বন্ধ আছে, তোমাতে তোমার কি সম্বন্ধ, তো বলতে হবে আমাতে আমার অভেদ সম্বন্ধ আছে। ঠিক আছে, সমবায় সম্বন্ধ কোথায় থাকে? সমবায় সম্বন্ধ থাকে আমরা জানি তো 5টা জায়গায়, অবয়ব অবয়বে, গুণ গুণী, ক্রিয়া ক্রিয়াবান, জাতি ব্যক্তি, বিশেষ নিত্য দ্রব্য। তো এই তন্ডুল কর্ম এগুলো তো তাদের মধ্যে পড়ে না, তাই না? এখানে বলা হয় যে যেটাই তন্ডুল সেটাই কর্ম। সুতরাং যে রাধা সেই যদি কৃষ্ণ, তো তাদের মধ্যে যেমন তাদাত্ম্য, তেমনই এখানেও তাই, যে তন্ডুল কর্ম এদের মধ্যে অভেদ সম্বন্ধ। আচ্ছা, আরেকটা ওই যে চৈত্রা ভিন্ন কর্তৃজন্যীয়, এখানে যে সম্বন্ধ করার সময় জন্যত্বম জনকত্বম এই যে ভাব প্রত্যয় নিয়ে আসা হচ্ছে ত্বম, কিন্তু লেখার সময় নেওয়া আসা হয় না কেন? না, লেখার সময় এই জন্যই নেওয়া হয় না, কারণ দেখুন জনকত্ব এই যে এটা হচ্ছে সম্বন্ধটাকে বলা হচ্ছে, ঠিক আছে? তো এখন যদি আমরা তো ছোট ছোট কি হয় অ্যাকচুয়ালি, ছোট ছোট খণ্ড বাক্যের বোধ হয়, তারপর একটা মহাবাক্যের বোধ হয়। তো তন্ডুলের সঙ্গে কর্মের অভেদ আছে, তো এটাকে আপনি কি বলবেন যে তন্ডুলা অভেদ কর্ম, এরকম বলতে পারবেন না। অর্থাৎ তন্ডুলের সঙ্গে কর্ম হচ্ছে অভিন্ন, এটাই বলতে হবে আপনাকে। প্রতীতি যেমন হয় তন্ডুলা ভিন্ন কর্ম, এবং সেই কর্মের জনক হচ্ছে পাক। তো এরকম করতে হবে যে কর্ম জনকত্ব, জনকত্ব বান পাক, এরকম অর্থ করতে হবে জনকত্ব যেখানে আছে। কারণ আমি কি বলছি, জনক হচ্ছে আমার পাক, জনকাহা পাকহা, অর্থাৎ এদের মধ্যে একটা সমাকরণ আছে। তো জনকত্ব আর পাক এর তো নয়, পাকের মধ্যে জনকত্ব থাকে, সেটা দুটো তো আলাদা জিনিস। জনক পাক এটা কথঞ্চিত অভিন্ন, কিন্তু জনকত্ব আর পাক এটা তো এক নয়। মনুষ্যত্ব আর মনুষ্য সেটা তো এক নয়। মনুষ্যত্ব বিশিষ্ট আর মনুষ্য এটা এক, সেই রকম ব্যাপার। তো সম্বন্ধ ক্ষেত্রে যখন আমরা এই শব্দবোধ করব, এই তয় বয়গুলো উড়িয়ে মানে সেগুলো সেখানে রাখবো না। সেখানে কিন্তু এই অভিন্ন পদের দ্বারা আমাদের এটাই ধরতে হবে যে এদের মধ্যে অভেদ সম্বন্ধ আছে। জনকত্ব এদের মধ্যে আছে ঠিকই, সম্বন্ধ হলো জনকত্ব। আর সম্বন্ধকে সবসময় তো ওই তয় বয় এইসব দিয়ে লাগাতে করতে হয়, অর্থাৎ জন্য জনক ভাব, ভাব অর্থেই তো অপ্রত্যয় হয়, অর্থাৎ জন্যত্ব জনকত্ব এরকম অর্থে। বুঝতে পারলাম? হুম হুম হুম। আচ্ছা এইবার সৌম্যজিৎ দা বলছি, হ্যাঁ বলছি ওখানে আমি ওটা জেনে বলছি, জানলাম আমি ওই ইয়েটা জগাদি, ওখানে আদি পদের দ্বারা চিন প্রত্যয়কে ধরা যেতে পারে, অকারী অভাবী। ওখানে যেমন আচ্ছা চিন ভাব কর্মণঃ সূত্রের দ্বারা চিন প্রত্যয় হয়, চয়সী মূর্ধন্যয় হলন্ত, ওই চিন হ্যাঁ প্রত্যয়কে ধরা যেতে পারে। হ্যাঁ, কারণ ওখানে তো ইয়ক কোন প্রত্যয় নেই, ওখানে হ্যাঁ, চিন ওখানে প্রত্যয়। যখন চিন প্রত্যয়ের মাধ্যমে হয়। ডক্টর সন্তু সিংহ মহাশয় জানালেন। বাহ, তো স্যারকে ধন্যবাদ। থ্যাংক ইউ। হ্যাঁ, স্যারকে স্যারকে ধন্যবাদ, থ্যাংক আপনাকেও হ্যাঁ ধন্যবাদ। তো যিনি কোশ্চেনটা করেছিলেন আশা করছি তিনি বুঝতে পেরেছেন। প্রসঙ্গবশত আমি কোশ্চেনটা করেছিলাম। আচ্ছা আচ্ছা, আমি সেটা দেখতে পাচ্ছি না এখন, ঠিক আছে। হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে স্যার, আপনি আগে চলুন। হ্যাঁ, আচ্ছা, তো দ্বিতীয় যে বাক্য আমরা দেখবো, প্রথম দেখলাম একটা কর্তৃবাচ্য, এবার একটা কর্মবাচ্য দেখি। চৈত্রেণ তণ্ডুলাহ পচ্যতে, এখানেও সেই আমরা একই ফর্মুলা ইউজ করব, যে প্রথমে আলাদা আলাদা করে প্রত্যেকটা শব্দকে ভেঙে নেবো, ঠিক আছে? যে পদগুলোকে চৈত্র টা, তণ্ডুলা সু, ঠিক আছে, তৃতীয় বিভক্তি টা, পচ্যতে পচ ইয়া তে, এরকম হচ্ছে। অর্থগুলো যদি আমরা দেখি তো সেগুলো দেখতে পাবো যে চৈত্র বলতে চৈত্ররূপ অর্থকে পেয়েছি। আর টা, টা বলতে গেলে কি আমরা দেখেছি যে কর্তৃকরণায় তৃতীয়া, তৃতীয়া বিভক্তির অর্থ কি, কখনো কর্তা কখনো করণ। তো আমরা জানি এখানে চৈত্রে না, এখানে অনুক্ত কর্তায় তৃতীয়া হয়েছে, তাই তো? তাই এখানে টায়ের অর্থ হবে কর্তা। আর তন্ডুলা সু, সু এর অর্থ আমরা এনে প্রাতিপদিক অর্থে সু হয়, তন্ডুলার যা অর্থ সুয়েরও তাই অর্থ, সুতরাং তন্ডুলা হয়ে গেল। আর পচ ইয়া, এখানে যে পচ ধাতুর তার অর্থ হচ্ছে পাক, ঠিক আছে? আর তে তার অর্থ হয়ে যাচ্ছে এখানে আমার কর্ম। কেন কর্ম হচ্ছে এটা আমি আগেই বলেছি, যে বি এ আর বি সামথিং কিছু ছিল, সেখানে বলছে পচ ধাতুর সম, অর্থাৎ সকর্মক ধাতুর সমবে বিহার আছে। আর ইয়ক যে প্রত্যয়, সরি প্রত্যয় না বিকিরণ, না ইয়ক প্রত্যয় হবে। তো
তো ইয়ক পচ ইয়া, সেই যে ইয়া আছে ইয়ক আছে, সুতরাং এখানে যে লকার তার অর্থ হবে এখানে কর্ম। তো দেখুন এখানেও যদি আমরা পরস্পর অন্বয় করি সেগুলো দেখতে পারবো। আর আমরা জানি কোথায় আমাদের গিয়ে পৌঁছাতে হবে, পাকেতে গিয়ে পৌঁছাতে হবে। তো প্রথমে চৈত্র আর কর্তা এদের মধ্যে রিলেশন করব, আর সেই কর্তার সঙ্গে পাকের। তো দেখুন চৈত্রের সঙ্গে কর্তার আমরা জানি অভেদ সম্বন্ধ, আগেই দেখলাম যে যে কর্তা সেই হচ্ছে চৈত্র, আর সেই কর্তার দ্বারা হচ্ছে এই পাক উৎপন্ন হচ্ছে, তাই তো? তাহলে কর্তৃজন্য হয়ে গেল এই পাক, আর তাতে পাকেতে থাকলে জন্যত্ব থাকলো, অনুযোগী বৃত্তি ধর্মই হচ্ছে সম্বন্ধ, সুতরাং কর্তৃজন্য হয়ে গেল পাক আর সম্বন্ধ হয়ে গেল জন্যত্ব। আর তন্ডুল আর কর্ম এদের মধ্যে কি রিলেশন হবে, এদের মধ্যে রিলেশন হবে অভেদ সম্বন্ধ, ঠিক আছে? কারণ কি এই বাক্যে চৈত্রানা তন্ডুলা পাচ্ছেতে যদি আপনাকে কেউ বলে বাক্যে কর্মকে, আপনি চোখ বুঝে বলবেন তন্ডুলা, সুতরাং এদের মধ্যে হচ্ছে অভেদ সম্বন্ধ। আর কি এই কর্মের জনক হয়ে যাচ্ছে পাক, কারণ কি তন্ডুলকে আপনি তখনই কর্ম বলবেন, তখনই ফলের আশ্রয় বলবেন, তখনই বিকৃতির আশ্রয় বলবেন যতক্ষণ আপনি পাক করতে পারছেন না পারছেন, অর্থাৎ পাক করলে পরে তার মধ্যে বিকৃতি উৎপন্ন হচ্ছে বা বিকৃতির আশ্রয় হচ্ছে তন্ডুল, ঠিক আছে? সুতরাং এখানে কর্ম হচ্ছে আপনার জন্য আর পাক হচ্ছে জনক। আমরা জন্য থেকে জনকের দিকে যাচ্ছি, যেদিকে যাচ্ছি পাকেতে গিয়ে পৌঁছাচ্ছি। পাক হচ্ছে অনুযোগী, অনুযোগীতে যে ধর্ম জনকত্ব সেটা এখানে সম্বন্ধ, সুতরাং এখানে সম্বন্ধটা হচ্ছে জনকত্ব। সুতরাং এখানে আপনারাই এবার করতে পারবেন যে শব্দবোধটা কি, অর্থাৎ চৈত্রের সঙ্গে কর্তা, চৈত্রা ভিন্ন যে কর্তা, চৈত্র অভিন্ন, চৈত্রা ভিন্ন যে কর্তা, সেই কর্তার সঙ্গে সেই কর্তার জন্য হচ্ছে এই পাক। আবার কি রকম পাক, এই পাক হচ্ছে তন্ডুলা ভিন্ন যে কর্ম, সেই কর্মের জনক হয়ে যাচ্ছে এই পাক। দেখুন চৈত্রা ভিন্ন কর্তৃজন্য পাক, আর কি তন্ডুলা ভিন্ন কর্মজনক পাক। এই হচ্ছে চৈত্রেণ তন্ডুলা পচ্যতে এই বাক্যের সরলার্থ বা শব্দবোধ। আশা করছি বোঝা যাচ্ছে, কারণ এখানে শুধু তি এর অর্থটা চেঞ্জ হচ্ছে, আর এখানে টায়ের অর্থ কর্তা আর সু হচ্ছে সুয়ের অর্থ প্রাতিপদিক অর্থ। তবে অর্থগুলো আমরা তো পেয়েই গেছি, কি করে আসছে জানি, এবং সম্বন্ধগুলো আগেরটাই দেখলাম। শুধু আমাদের মাথায় রাখতে হবে আমরা পাকেতে গিয়ে পৌঁছাবো, এটাই। তো এই গেল কর্তৃবাচ্য কর্মবাচ্য, এবং দুটো ক্ষেত্রে আমরা কি উদাহরণ দেখলাম, আমরা সকর্মক ধাতু দিয়ে উদাহরণ দেখলাম। এইবার একটা অকর্মক ধাতু দিয়ে যদি আমরা উদাহরণ দেখি, চৈত্রঃ হাসতি, হাসতা তো আমরা জানি একটা অকর্মক ধাতু, চৈত্রঃ হাসতি। এখানেও যদি আমরা পরস্পর ভাঙবো একই প্রসেস, চৈত্র সু হস্তি। তো আমরা জানি চৈত্র সু, সুয়ের অর্থ প্রাতিপদিক অর্থ, চৈত্র সু থেকে আমরা চৈত্র অর্থ পেয়েছি, হস ধাতুর অর্থ সাধারণভাবে হসন করেছি আমি। আর কি তি, তি এর অর্থ আমরা জানি কর্তা। কেন কর্তা, আমরা দেখেছি অকর্মক ধাতুর সমবিব্যাহার, হস ধাতু অকর্মক ধাতু, এবং কি যগাদি অনুত্তরবর্তী, এখানে ইয়ক কোনো প্রত্যয় নেই, সুতরাং তি হয়ে গেল আমার, তার অর্থ সেটা হবে কর্তৃবাচক, অর্থাৎ তার অর্থ হবে কর্তা, ঠিক আছে? এখানে আমরা কি করে অন্যায় করব, এখানেও সেম, অর্থাৎ চৈত্রের সঙ্গে কর্তা, তার একটা আমরা সম্বন্ধ বার করব, তার সম্বন্ধ হচ্ছে অভেদ সম্বন্ধ, ঠিক আছে? আমরা জানি এই বাক্যে কর্তাকে চৈত্র, আর কি সেই কর্তৃ জন্য হচ্ছে এই আমার হসন, অর্থাৎ এই হসন ক্রিয়া করছে কে, এই হসন ক্রিয়া করছে আমার চৈত্র করছে, তাই তো? তাহলে এই হসন ক্রিয়ার জনক হচ্ছে কর্তা, জন্য হচ্ছে হসন। তাহলে চৈত্রা ভিন্ন যে কর্তা, সেই কর্তার দ্বারা জন্য, সেই কর্তৃ জন্য হচ্ছে এই হসন, হসন ক্রিয়া। সুতরাং এখানে আমার তাহলে শব্দবোধ কিরকম হবে, চৈত্রা ভিন্ন কর্তৃজন্যম হসনম, এটাই হচ্ছে আমার শব্দবোধ। এটা একটা গেল। আরেকটা কি, আরেকটা জানি ভাব বাচ্য, এটা একটা ইম্পর্টেন্ট, যে চৈত্রেণ হাস্যতে, তো কি হবে এখানে, তো এখানেও দেখুন চৈত্র টা আর হাস্যতে, এটাকে ভাঙলে হাস্যাতে এরকম পাচ্ছি। তো আমরা এখন জেনেই গেছি চৈত্র মানে চৈত্র, টায়ের অর্থ কর্তা, তাই তো, অনুক্ত কর্তা, তার অর্থ হচ্ছে কর্তৃকরণের তৃতীয়া থেকেই পেয়েছি, টায়ের অর্থ কর্তা। আর হাস্যা তার অর্থ হসন, আর তে, তে অর্থ করেছি ভাব অর্থ, ভাবের বাচক। ভাব মানে কি, ভাব মানে ক্রিয়া, সেই ক্রিয়ারই বাচক, অর্থ হসন
হস ধাতুর যে অর্থ হসনম, ঠিক আছে, তারই তের অর্থ সেটাই, অর্থাৎ সেটা ভাবের বাচক, ক্রিয়ার বাচক, তার আলাদা কোনো অর্থ নেই। সোজা করে আরো বলতে পারেন যে তে এখানে নিরর্থক, তবু এখানে কেন প্রয়োগ হয়েছে, কারণ আমরা জানি শাস্ত্রে না পদম প্রয়োজিতা, ঠিক আছে, তাকে পদ বানাতে হবে, সুতরাং হাস্যাতে এটাকে তখনই পদ হবে যদি কোনো একটা বিভক্তি আসে সেখানে, সুতরাং সেই জন্য এই পদসাধুত্বের জন্য এখানে এই তে বিভক্তি, এর নির্দিষ্ট কোনো অর্থ এখানে নেই, ভাব যে ধাতু যে তার যে অর্থ এটা তারই অর্থ। সুতরাং এখানে এবার যে সম্বন্ধ হবে চৈত্র কর্তা এবং কর্তার সঙ্গে আমার হসন এর সঙ্গে রিলেশনটা হবে। তো চৈত্রা ভিন্ন যে কর্তা সেই কর্তৃজন্য হচ্ছে আমার এই হসন ক্রিয়া, ঠিক আছে। এখানে কি শব্দবোধ হবে, চৈত্রা ভিন্ন কর্তৃজন্যম হসনম, এইটা হচ্ছে আমার এখানে শব্দবোধ হবে। এই হচ্ছে আমাদের মোটামুটি ব্যাকরণ মতে কর্তৃবাচ্যে, কর্মবাচ্যে এবং ভাববাচ্যে আমরা শব্দবোধগুলো দেখলাম, ঠিক আছে। এরপরে আমরা নৈয়ায়িকদের যে মত আছে সেখানে যাব। তো ব্যাকরণ মতে যদি কারো কিছু বক্তব্য থাকে বলতে পারো বা অধিক সংযোজন। আচ্ছা, বলছি যে ব্যাকরণ মতে যখন শব্দবোধ লেখা হয় তখন এই ব্যাপার আর মুখকে শব্দবোধ স্বীকার করা হয়, তো ব্যাপার লেখে। এখানে কি তাহলে ব্যাপার লিখলে কি চৈত্রা ভিন্ন কর্তৃজন্য হসনানুকুলা ব্যাপার এরকম হবে তো? হ্যাঁ হ্যাঁ, ওখানে ধাতুর অর্থটা আমি এখানে প্রথমেই বললাম যে সাধারণ ভাবে ধরা হয়েছে, পজ ধাতুর অর্থ পাক, তো পাক মানে কি পাকানুকুলা ব্যাপার, আমি এই জন্যই ব্যাপার এইসব শব্দগুলো ইউজ করি না, আরো জটিল হয়ে যাবে। দ্বিতীয়ত ব্যাপার হচ্ছে এই ধাতুর অর্থ নিয়েও তো মতবিরোধ আছে বৈয়াকরণদের মতে, তো ফল বিশিষ্ট ব্যাপার কেউ কেউ বলে, আবার কেউ কেউ শুধু ব্যাপারে শক্তি করে স্বীকার করে, এরকম ব্যাপারটা। তো সাধারণ জেনারেল যেটা সেটাতে পাক অর্থে যে কারো মতবিরোধ নেই, যে পজ ধাতুর অর্থ পাক বা হস ধাতুর অর্থ যে হসন, ঠিক আছে। তো তার সঙ্গে যদি ব্যাপার লাগিয়ে দিতে পারেন যে পাকানুকূল ব্যাপার বা হসনানুকূল ব্যাপার, এরকম সেখানে শব্দবোধ হবে। ওই যে এখানে যে হসনম আছে, হসনানুকূল, অনুকূল কথাটা কি করে আসবে? ওটা তো ধাতুর অর্থ হবে, তো এখানে তো সেখানে হস ধাতু যে হসন এখানে করেছি আমরা, তো সেই হসনানুকূল ব্যাপার এখানে লিখবো সেটা। তো তাহলে কি হবে, চৈত্রা ভিন্ন যে কর্তা সেই কর্তাই তো সেই ব্যাপারটা করছে না, সেই ব্যাপারটা তো অন্য কেউ করছে না, তো কর্তৃজন্যই সেই ব্যাপারটা হলো। তাহলে চৈত্রা ভিন্ন কর্তৃজন্যম কর্তৃজন্য হসনানুকূল ব্যাপার। আচ্ছা, আর একটা হচ্ছে যে আগের স্লাইডটা, হ্যাঁ আগের স্লাইড নিয়ে যা। আগেরটা এই যে চৈত্র সু আছে, বৈয়াকরণরাও কি সুয়ের অর্থ ওখানে একত্ব সংখ্যা ধরে না? হ্যাঁ, একত্ব সংখ্যাগুলো তো ধরে, কিন্তু এখানে প্রাতিপদিকার্থকে আমি যে সূত্র ধরে যদি করি যে প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচন মাত্র যে প্রথমা কথা বলা হয়েছে, তো সেখানে যে সুবিভক্তি প্রথমা বিভক্তি তার কি অর্থ বলা হচ্ছে প্রাতিপদিকার্থ। অর্থাৎ প্রাতিপদিকার্থ মানে কি, অর্থাৎ চৈত্র যে প্রাতিপদিক তার যে অর্থ চৈত্র ব্যক্তি, সেই সুয়েরও তাই অর্থ। বস্তুত যখনই প্রাতিপদিকার্থ ভাব অর্থ এখানে যখন হয়, এগুলো এই সুয়ের অর্থ, অর্থাৎ সু এখানে ওই পদসাধুত্যের জন্যই এসেছে এরকম বলা হয় আর কি। এবার সেখানে একত্র অর্থ ধরলে তো হ্যাঁ, ওই একত্বের আশ্রয় যে চৈত্র, ঠিক আছে, এই চৈত্র অভিন্ন যে কর্তা, এরকম অর্থ চলে আসবে সেখানে। ঠিক আছে। তো এই গেল ব্যাকরণ মতে। আর এবার দেখবো আমরা ন্যায় মতে কি করে শব্দবোধগুলো হচ্ছে। তো এবং ব্যাকরণ মতের সঙ্গে ন্যায়ের যে পার্থক্য স্থল সেইগুলো একটু দেখিয়ে দিয়ে তারপরে আমরা ন্যায়তে ঢুকবো। আমরা কর্মণি দ্বিতীয়া, এখানে ব্যাকরণ মতে কি বলেছি, দ্বিতীয় বিভক্তির অর্থ কি, কর্মের বাচক, তাই তো। দ্বিতীয় অম থাকলে আমরা কর্ম লিখছিলাম, কিন্তু ন্যায় মতে ওরকম লিখতে পারবো না। ন্যায় মতে লিখবো কর্মণি দ্বিতীয়া মানে কর্মত্বের বাচক এই দ্বিতীয় বিভক্তি, ঠিক আছে। এটা হচ্ছে নৈয়ায়িকদের মত। নৈয়ায়িকরা বলে সেখানে ভাবপ্রধান নির্দেশ করা হয়েছে, অর্থাৎ ওখানে কর্ম বলা হয়েছে যে কর্মণি দ্বিতীয়া, এখানে কর্মের যে ভাব অর্থাৎ কর্মত্ব তার নির্দেশ করা হয়েছে, এরকম নৈয়ায়িকরা বলেন, এবং সেই অনুগুলি তারা সিদ্ধান্তগুলো সেখানে গড়ে উঠেছে, ঠিক আছে। সুতরাং পার্থক্যটা কোথায়, যেখানে নৈয়ায়িকরা বৈয়াকরণরা বলবে কর্মের বাচক, সেখানে নৈয়ায়িকরা বলবে কর্মত্বের বাচক। আর কোথায় পার্থক্য আছে, বৈয়াকরণরা লকারের অর্থ
কর্তা ধরেছেন। কোথায় কোথায় ধরেছেন? যেখানে সকর্মক ধাতুর সমভিব্যাহার থাকবে আর জগাদি অনুত্তরবর্তী হবে, ঠিক আছে, বা অকর্মক ধাতুর সমভিব্যাহার থাকবে, যগাদি অনুত্তরবর্তী যে লকার, তার অর্থ ধরেছেন কর্তা বা কর্তৃবাচক সেই লকার, ঠিক আছে। বা আরো কোথায় ধরেছেন যে তৃতীয়া যে টা, তাই তো, টা বিভক্তি যে আছে তারও অর্থ অনুক্ত যে কর্তা, সেখানেও কর্তা ধরা হয়েছে। তো নৈয়ায়িকরা বলে না, এখানে আমরা সেটাকে কর্তা মানি না, সেটাকে আমরা বলি কৃতি মানি। সেখানে যে লকারের অর্থ সেটা হবে কৃতি, আপনারা যেটাকে কর্তা বলেন আমরা কৃতি বলি। তো কেন বলি? বলছে আমরা ওই লকারের যদি আমরা কৃতিতে শক্তি স্বীকার করি তাহলে আমাদের মধ্যে লাঘব হয়, ঠিক আছে। তো কি প্রকার লাঘব, কি প্রকার গৌরব, সেটা আবার দেখি। দেখুন, বৈয়াকরণের মতে লকারের অর্থ কি ধরা হয়েছে? লকার যে তি, তার অর্থ ধরা হয়েছে কর্তা। সব জায়গায় নয় কিন্তু, এটা মাথায় রাখতে হবে। ওই যেখানে সকর্মক ধাতু সমভিব্যাহার বা অকর্মক ধাতু সমভিব্যাহার প্লাস জগাদি অনুত্তরবর্তী যে লকার, তার অর্থ তি, যে তি ধরা হয়েছে, সেই তি এর অর্থ আমরা এখানে বৈয়াকরণরা কি ধরছে? কর্তা। কর্তা মানে কি জানি? যে কৃতিমান, অর্থাৎ কৃতি বিশিষ্ট যে, সেই তো কর্তা। অর্থাৎ কৃতিরূপ যে গুণ, সেই গুণ যার মধ্যে আছে তিনি কর্তা। তো লকারের অর্থ তাহলে পেয়ে গেলাম কর্তা। বা লকারের যে শক্য অর্থ, শক্তিলভ্য অর্থ, সেটা কি পেলাম? কর্তা বা কৃতিমান, ঠিক আছে। শক্য হয়ে গেল কি আমার? কর্তা, তাই তো। শক্যতা সেটা কোথায় থাকবে? সেটা থাকবে আমার এই কর্তাতে, ঠিক আছে। অর্থাৎ লকার হয়ে গেল কর্তা, সেটা হলো শক্কার্থ, কর্তা হয়ে যাচ্ছে শক্য, কৃতিমান হচ্ছে শক্য, শক্যতা থাকবে সেই কর্তাতে, ঠিক আছে। আর সেই শক্যতার অবচ্ছেদক কি হবে? শক্যতার অবচ্ছেদক হবে সেই যে শক্যনিষ্ঠ যে ধর্ম, কর্তৃনিষ্ঠ যে ধর্ম, সেটাই শক্যতার অবচ্ছেদক হবে। অবচ্ছেদকম লঘুভবতি, এরকম নিয়ম আছে। তো কি? অন্যূন অনতিরিক্ত বৃত্তি ধর্ম অবচ্ছেদকম ভবতি। তো যেটা কর্তৃত্ব, এটা কেবল কর্তাতেই থাকে, তাই কর্তৃত্ব হয়েছে সেখানে শক্যতার অবচ্ছেদক, তাই তো। তাহলে লকারের অর্থ যে তি, তি এর অর্থ হচ্ছে কর্তা বা কৃতিমান, শক্য অর্থ পেয়ে গেলাম আমরা কর্তা বা কৃতিমান, শক্য কর্তা, শক্যতা সেটা থাকবে কর্তাতে, শক্যতার অবচ্ছেদক হয়ে যাবে কর্তৃত্ব বা কৃতিমান, তার সঙ্গে তয়বয় লাগিয়ে দেবো কৃতিমত্ত, ঠিক আছে। তাহলে এই হচ্ছে দাঁড়িয়েছে, তার মানে শক্যতা বচ্ছেদক করে কর্তৃত্বকে পেয়েছি, আরো ভালো করে কৃতিমত্তকে পেয়েছি আমরা। আর কৃতিমত্ত মানে আমরা কি জানি? কৃতিমত্ত মানে আমরা জানি কৃতি। কেন? বিশিষ্টাদ ভাব প্রত্যয় বিশেষণম অবগাহতে। যেমন কি বন্যিমত্ত মানে বন্যি জানি আমরা, অর্থাৎ বন্যিমত, তার উত্তরে যদি তয়বয়ে লাগাই আমরা তাহলে বন্যিকে পাবো। তেমনি কৃতিমত্ত, কৃতিমত শব্দের উত্তর তয়বয়ে আমরা দিয়েছি, ভাব প্রত্যয়কে দিয়েছি। কৃতিমত যে বিশিষ্ট শব্দ, তার উত্তর যে ভাব প্রত্যয় করা হয়েছে তয়বয়ে, এই ভাব প্রত্যয়, তো সেটা কাকে বোঝাবে? সেটাই বিশেষণকে বোঝাবে, অর্থাৎ কৃতিকে বোঝাবে। তাহলে শক্যতা বচ্ছেদক করে আমরা কাকে পেলাম? আমরা কৃতিকে পেলাম, ঠিক আছে। অর্থাৎ বৈয়াকরণ মতে লকারের শক্যতা বচ্ছেদক কি হবে? কৃতি হবে। আর কৃতি আমরা কি জানি? কৃতি হচ্ছে একটা আত্মগুণ, আর আত্মা তো প্রত্যাত্মনিয়তত্বাদ, ঠিক আছে। চৈত্রের মধ্যে চৈত্র কৃতি আছে, মৈত্রের মধ্যে মৈত্র কৃতি আছে, এরকম জগতে হাজারো কৃতি আছে। তো তাহলে কৃতির অনন্ততা বা কৃতে হে আনন্ত্যম, এরকম একটা অনিষ্টাপত্তি চলে আসবে, ঠিক আছে। তো যে শক্যতা বচ্ছেদক যে কৃতি, সেই কৃতির সংখ্যা অনেক হয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে বৈয়াকরণ মত। আর নৈয়ায়িক মতে কি হচ্ছে? নৈয়ায়িক মত তারা কি বলে? লকার যে তি, তার অর্থ তারা কি বলে? কর্তা বলে না, তারা বলে কৃতি, ঠিক আছে। তাদের লকারের শক্য অর্থ কি ধরা হচ্ছে? কৃতি। তো শক্যতা কোথায় থাকবে? আমরা বুঝতেই পারছি কৃতিতে থাকবে। শক্যতার অবচ্ছেদক কি হবে? কৃতিত্ব। আর এই কৃতিত্ব কি? কৃতিত্ব হচ্ছে একটা জাতি, ঠিক আছে। আর কৃতিত্ব যদি জাতি হয়, আমরা জানি জাতি কি? নিত্যম একম অনেকানুগতম। নিত্যম একম অর্থাৎ জাতি সবসময় এক হয়, তো কৃতিত্ব যদি জাতি হয়, কৃতিত্ব সেটা এক হয়ে যাবে। তো শক্যতা বচ্ছেদক আমরা কাকে পেলাম? কৃতিত্বকে পেলাম, যেটা একটি অর্থাৎ এক, কিন্তু এখানে শক্যতা বচ্ছেদক রূপে কৃতিকে পেলাম, আর সেই কৃতি হাজারো, ঠিক আছে। তো এই দিক থেকে নৈয়ায়িক মতে একটা লাঘব আছে, ঠিক আছে। তো একে হাজারো যদি কৃতি স্বীকার করতে হয়, শক্যতা বচ্ছেদক স্বীকার
করতে হয়, এখানে একটা সক্রিয়তাবচ্ছেদক স্বীকার করলেই কাজ চলে যায়। এই জন্য নৈয়ায়িকরা কর্তায় শক্তি স্বীকার করে না, তারা লকারের কৃতিতে শক্তি স্বীকার করছে। এটা ভাষা পরিচ্ছেদে স্পষ্ট আছে, দেখবে যে ক্বচিৎ সতী বাধকে ত্যাজ্যতে, এরকম করে সেখানে প্রসঙ্গ অবতারণা করা হয়েছে। ঠিক আছে, তো আমরা মধ্য কথা এটাই পেলাম যে নৈয়ায়িক মতে তীয়ের অর্থ আমরা কি পেলাম, তীয়ের অর্থ পেলাম কৃতি, এটাই হচ্ছে বক্তব্য। এইবার আমরা নৈয়ায়িক মতে শব্দবোধ দেখব। চৈত্রঃ তণ্ডুলম পচতি, একই বাক্য। তো এখানেও সেই দুটো করে আমরা পদ পেয়ে যাবো, ভেঙে দেবো আস্তে আস্তে। চৈত্র সু, তণ্ডুল অম, পচতি। এরপরে আমরা পদার্থগুলো দেখব। কি কি পদার্থ পেয়েছি? চৈত্র, সু প্রাতিপদিকার্থে হয়েছে, কোনো সমস্যা নেই। তণ্ডুলা, এটা হয়েছে, তণ্ডুলা থেকে তণ্ডুলা পেয়েছি। আর অম, অমের অর্থে কি করা হয়েছে আমরা বলেছি, ভাবপ্রধান নির্দেশ করা হয়েছে। আপনারা যেখানে কর্ম বলেছেন, আমি সেখানে বলি কর্মত্ব, এই হয়েছে। আর পজ ধাতুর অর্থ পাক, সর্বসাধারণের জন্য ধরা হয়েছে। আর তি, তি এর অর্থ আমরা একটু আগে দেখলাম, কর্তাকে এখন স্বীকার করতে পারি না, এখন আমরা কাকে ধরবো, কৃতিকে ধরবো। ঠিক আছে, তো কৃতিকে ধরলাম। তো এইবার আমরা রিলেশন গুলো করবো, সম্বন্ধগুলো দেখুন। আর একটা বলে রাখার কথা, যে প্রথমে বললাম যে প্রথমান্তার্থ মুখ্য বিশেষক শব্দবোধ হয়, অর্থাৎ বাক্যে প্রথমান্ত পদ কে আছে, চৈত্র, তার অর্থ কি, প্রথমান্তার্থকে চৈত্র রূপ যে ব্যক্তি, সেই ব্যক্তি, তো সেই চৈত্র হচ্ছে এখানে মুখ্য বিশেষ্য হবে। সুতরাং সব সম্বন্ধগুলো আমরা সেই চৈত্রতে গিয়ে আমাদের পৌঁছাবো, আমাদের গন্তব্য চৈত্র হবে। সুতরাং এবার সেই রকম অনুযায়ী আমরা পরস্পর সম্বন্ধগুলো করব। তো তণ্ডুল আর কর্মত্ব, এদের মধ্যে একটা রিলেশন বার করব। ঠিক আছে, এবং কর্মত্ব থেকে পাকে যাব, পাক থেকে কৃতিতে যাব। ঠিক আছে, দেখুন এবার কি করে সম্বন্ধগুলো হয়। কর্মত্ব, আচ্ছা, কর্মত্ব মানে কি? কর্মত্ব মানে আর কিছুই নয়, কর্মত্ব মানে হচ্ছে ফল। ঠিক আছে, কারণ আমরা জানি কর্ম মানে কি বলেছি, কর্ম মানে হচ্ছে ফল বিশিষ্ট, যে তাই তো, ফলবান বা ফলবৎ বলতে পারি কর্ম। তো কর্মতে যদি একটা তয়বয় লাগাই, তাহলে ওদিকেও একটা তয়বয় লাগাতে হবে। এদিকে কর্মত্ব আর ওদিকে ফলবতে আর একটা তয়বয় লাগান, ফলবত্ত। ফলবত্ত মানে কি, ফল বিশিষ্ট ভাবপ্রত্যয় বিশেষণম অবগাহতে। সুতরাং কর্ম মানে হয়ে গেল ফল। ঠিক আছে, ফল মানে পাকের কি ফল, পাকের ফল হচ্ছে বিক্লিপ্তি। তাহলে এই জায়গায় আপনারা কর্মত্ব তার জায়গায় লিখতে পারেন বিক্লিপ্তি বা ফল লিখতে পারেন। তাহলে তণ্ডুল আর বিক্লিপ্তি, তাদের মধ্যে কি সম্বন্ধ হতে পারে? এখানেই সম্বন্ধটা হতে পারে। এই বিকৃতি সেটা কোথায় থাকে? সেটা থাকে তণ্ডুলের মধ্যে, তাই তো। সেই নরম ভাবটা সেটা কোথায় হয়? সেটা তো পাকে হয় না বা চৈত্র হয় না, চৈত্র নরম হয়ে যায় না, নরম তো ওই ভাবটাই হয়, চালটাই হয়। সুতরাং বিকৃতির আশ্রয় হয়ে যায় তণ্ডুল, তাই তো। ঘটের মধ্যে জল থাকলে আমরা কি বলি, ঘটনিষ্ঠ জলম। তেমন তণ্ডুলের মধ্যে বিকৃতি থাকলে কি বলবো, তণ্ডুলনিষ্ঠ বিকৃতি। তাহলে এখানে সম্বন্ধটা হবে বিকৃতি। ঠিক আছে, তো আমরা তণ্ডুল থেকে যে বিকৃতি বা কর্মত্ব, তার সম্বন্ধটা করলাম নিষ্ঠত্ব। আর কি, এই এই বিকৃতি এবং পাক, এদের মধ্যে কি সম্বন্ধ হবে? আমরা জানি পাক করলে পরে বিকৃতি উৎপন্ন হয়, তাই তো। তার মানে পাক হচ্ছে জনক আর বিকৃতি হচ্ছে জন্য। তাহলে এবার আমরা জন্য থেকে জনকের দিকে যাচ্ছি, তাহলে যেদিকে যাচ্ছি তো সেটাই সম্বন্ধ, তদ্বৃত্তি যে ধর্ম সেটাই সম্বন্ধ। তো জন্য থেকে জনকের দিকে যাচ্ছি, তো জনকবৃত্তি যে ধর্ম, জনকত্ব, সেটাই সম্বন্ধ। তাহলে কর্মত্ব এবং পাক, এদের মধ্যে রিলেশনটা পেলাম জনকত্ব। আর পাক আর কৃতি, এদের মধ্যে কি, আমরা জানি যে পাক হচ্ছে একটা কি ক্রিয়া, পাকানুকূল যে ব্যাপার বা সেটা ক্রিয়া। সেই ক্রিয়া কখন উৎপন্ন হয়? জ্ঞানজন্যা ভাবের ইচ্ছা, ইচ্ছাজন্যা কৃতির ভাবের, কৃতিজন্যা ভাবের চেষ্টা। অর্থাৎ কৃতি থেকে আমাদের চেষ্টা হয়, কৃতি থেকে ক্রিয়া হয়, তাই তো। তার মানে ক্রিয়ার প্রতি কৃতি কারণ, তাই তো, কৃতি জনক আর বা কৃতি জনিকা। আর জন্যকে, জন্য হচ্ছে পাক। তাহলে পাক জন্য, কৃতি জনক। আমরা জন্য থেকে জনকের দিকে যাচ্ছি, যেদিকে গিয়ে পৌঁছাবো তদ্বৃত্তি যে ধর্ম, জনকত্ব, সেটাই এখানে সম্বন্ধ। সম্বন্ধ পেয়ে গেলাম জনকত্বকে। ঠিক আছে, তো তণ্ডুলনিষ্ঠ যে কর্মত্ব, কর্মত্ব জনক যে পাক, পাক জনক যে কৃতি, সেই কৃতি কোথায় থাকে? কৃতি থাকে চৈত্রের যে আত্মা, আমরা জানি আত্মার বিশেষ গুণ কৃতি। সেই কৃতি সমবায় সম্বন্ধে চৈত্রতে থাকে, বা কৃতির আশ্রয় হচ্ছে চৈত্র, বা সম্বন্ধটাকে আমরা বলতে পারি আশ্রয়ত্ব। ঠিক আছে, কৃতির আশ্রয় হচ্ছে চৈত্র। তো এখন আমাদের সম্বন্ধটা কি, আমাদের শব্দবোধটা কি হবে আপনারাই করতে পারবেন। যে তণ্ডুলনিষ্ঠ যে কর্মত্ব,
কর্মত্ব জনক যে পাক, পাক জনক যে কৃতি, কৃতির আশ্রয় চৈত্র। তণ্ডুলনিষ্ঠ কর্মত্ব জনক পাক জনক কৃত্যাশ্রয় চৈত্র, বা তণ্ডুলনিষ্ঠ কর্মত্ব জনক পাক জনক কৃতিমান চৈত্র, এরকম অর্থ বা শব্দবোধ হতে পারে, যে কর্তৃবাচ্যের নৈয়ায়িক মতে শব্দবোধ। এটা কারো কোনো বুঝতে অসুবিধা হলে বলতে পারো। এখানে কৃতি কি কর্তা? না, কৃতি কর্তা হলো না। কৃতি যদি কর্তা হতো তাহলে তো অবেদ সম্বন্ধ হতো, তাই তো? তোমার আপনার মধ্যে কৃতি আছে, আছে মানে কৃতি একটা বিশেষ গুণ, 24 প্রকার যে গুণ আমরা পড়েছি দেখবেন, তো সেখানে প্রযত্ন নামক একটি গুণ আছে, প্রযত্নই সেই কৃতি। তো কৃতি যদি গুণ হয় সেটা কোথায় থাকবে? আত্মাতে থাকে, তাই তো? তো সেই কৃতি চৈত্রের আত্মাতে আছে, তো কৃতি তাহলে ধর্ম একটা গুণ, সেই গুণের আশ্রয় চৈত্র, তাই দুটো আলাদা জিনিস। যদি এখানে একই জিনিস হতো তাহলে তো অবেদ সম্বন্ধ হতো। ঠিক আছে, বুঝা গেল? তার হ্যাঁ। মানে এখানে একটা হ্যাঁ বলো। তাহলে এখানে একটা পার্থক্য, যে বৈয়াকরণে যখন বিভক্তির অর্থ ধরছে হুম, ওরা ধর্মীকে ধরে, তাই তো? আর নৈয়ায়িকরা ধর্মকে ধরে বিভক্তির অর্থে। সেটা বলতে বলা যাবে না, কারণ কথাঞ্চিত বলতে পারিস, কিন্তু মধ্যে কথা ওই ভাবপ্রধান নির্দেশ করা হয়েছে, এটা হচ্ছে নৈয়ায়িকদের ব্যাখ্যা। মানে বৈয়াকরণে তো সর্বথা অমের অর্থ কর্মই ধরে, আবার নৈয়ায়িকরা সর্বথা হ্যাঁ, কর্মত্বই ধরে। সর্বত তাহলে তো মানে কর্মত্বকেই ধরবে। তাহলে তো মানে হ্যাঁ, ভাবপ্রধান আর ধর্ম আর ধর্মী কতটা এরকমই। সেই দৃষ্টিতে দেখতে গেলে ধর্ম। যদি কর্মকে ধর্ম বলিস আর কর্মকে ধর্মী বলিস, কর্মত্ব সেখানে তোর ধর্ম, এই অর্থে সেখানে ধর্মধর্মী ভাবটা আছে। মানে এটা একটা পার্থক্য হিসেবে বলা যেতে পারে। হ্যাঁ, পার্থক্য তো বটেই। কারণ ব্যাকরণ মতে অমের অর্থ কর্ম, আর এদের মতে তো কর্মত্ব, পার্থক্য তো আছে। তো এটা গেল কর্তৃবাচ্য। তো ঠিক কর্মবাচ্য আমরা দেখবো একটা নৈয়ায়িক মতে শব্দবোধ, চৈত্রেণ তণ্ডুলঃ পচ্যতে। চৈত্রেণ তণ্ডুল, এখানে আমরা প্রত্যেকটা পদকে আগে দেখে নেবো। চৈত্র টা, তণ্ডুল সু, পচ ইয়া তে, ঠিক আছে? তো এখান থেকে পদার্থগুলো আমরা পেয়ে যাব। চৈত্র থেকে চৈত্র, আর কি টায়ের অর্থ, টায়ের অর্থ ব্যাকরণের মধ্যে কি ধরা হয়? কর্তা। কিন্তু নৈয়ায়িক কর্তা অর্থ ধরবে না, সে কি ধরবে? কর্তা যেখানে যেখানে অর্থ, সেখানে সে কৃতি অর্থ করবে। আর কি তণ্ডুল, তার অর্থ তণ্ডুল সু প্রাতিপদিক অর্থ, প্রাতিপদিকের যে অর্থ সেই অর্থই হয়েছে। পচ ইয়া, তার অর্থ হয়েছে পাক, আর তের অর্থ হয়েছে, তো নৈয়ায়িক ব্যাকরণ মতে ওটা কি হয়েছিল? তের অর্থ কর্ম হয়েছিল, তো এখানে ভাবপ্রধান নির্দেশ, কর্মত্বকে ধরা হবে। লক কর্মণি, কর্মের বাচক, এটা বলবে না, কর্মত্বের বাচক, ঠিক আছে? সুতরাং এটা কর্মত্ব, আর কর্মত্ব মানে আমরা জানি ফল, কারণ কি বিশিষ্টা কর্ম মানে হচ্ছে ফলবান, ফলবৎ, আর কর্মত্ব ফলবত্ত মানে ফল, সুতরাং তের অর্থ হচ্ছে ফল। এইবার আমরা সম্বন্ধগুলো করব। এখানে দেখুন প্রথমান্তার্থ মুখ্য, বাক্যের প্রথমান্ত পদকে তণ্ডুলাহ, তাহলে সমস্ত সম্বন্ধগুলোকে আমরা তণ্ডুলের দিকে ছুটবে, ঠিক আছে? সেইটা মাথায় রেখে আমাদের শব্দবোধ করতে হবে। দেখুন প্রথমে চৈত্র আর কৃতি, এদের মধ্যে কি সম্বন্ধ হতে পারে? চৈত্র কৃতি, চৈত্র যে আত্মা সেখানে কৃতি থাকে, তাই তো? ঘটের মধ্যে জল থাকে, জল হচ্ছে সেখানে আপনার ধর্ম, ঘট হচ্ছে ধর্মী, আর এখানে চৈত্র হচ্ছে ধর্মী, কৃতি হচ্ছে ধর্ম। তো যেমন ঘটে জল থাকলে আমরা কি বলি? ঘটনিষ্ঠ জলম। চৈত্রে কৃতি থাকলে বলবো চৈত্রনিষ্ঠ কৃতি, বা চৈত্র বৃত্তি যে কৃতি বা সম্বন্ধকে বলবো চৈত্রনিষ্ঠত্ব। আর সেই কৃতির জন্যই তো পাক হয়, কারণ কি কৃতিজন্যা ভাবের চেষ্টা, কৃতি থেকেই ক্রিয়া হয়। তো সেই কৃতির ফলে আমাদের পাক হয়, আর সেই পাকের ফলে কি হয়? আমাদের ফল উৎপন্ন হয়, বিকৃতি উৎপন্ন হয়। ফল মানে বিকৃতি, নরম ভাব। সেটা কখন উৎপন্ন হয়? সেটা ওই পাক ক্রিয়াটা করলে, ঠিক আছে? উনুনে হাঁড়ি বসালে, সেখানে আগুন জ্বালালে, জল দিলে, সেখানে চাল দিলে, তারপরে সেখানে বিকৃতি উৎপন্ন হবে, সেই পাক ক্রিয়ার ফলে সেখানে বিকৃতি উৎপন্ন হবে, ঠিক আছে? তো এখানে সম্বন্ধগুলো দেখে নেওয়া যাক। চৈত্রনিষ্ঠ যে কৃতি, নিষ্ঠত্ব এখানে আগেই বললাম। আর কি সেই কৃতির ফলে এখানে পাকটা হচ্ছে, কৃতিজন্যা ভাবে চেষ্টা, কৃতি হচ্ছে জনক আর পাক হচ্ছে জন্য, জনক থেকে জন্যের দিকে যাচ্ছি, তাহলে সম্বন্ধ হবে এখানে আমার জন্যত্ব,
তাহলে এখানে এই কৃতি থেকে পাক, এদের সম্বন্ধে পেলাম জন্যত্ব। আর কি, পাকের ফলে আমাদের সেই ফল উৎপন্ন হচ্ছে বিকৃতি, তাহলে পাক হয়ে যাচ্ছে কারণ, কার্য হয়ে যাচ্ছে আমার এখানে ফল, বা পাক হচ্ছে জনক, জন্য হয়ে যাচ্ছে সেই বিকৃতি রূপ ফল। তাহলে জনক থেকে জন্যের দিকে যাচ্ছি, তাই এখানে সম্বন্ধটা হবে আমাদের জন্যত্ব। আর এই ফল বা জন্য, এই যে কর্মত্ব সেটা কোথায় আছে, সেটা তন্ডুলের মধ্যে আছে। ঠিকই তাই, এই বিকৃতি, সেই বিকৃতি কোথায় আছে, বিকৃতি আছে তন্ডুলের মধ্যে, বিকৃতি আছে, তাই তো। বিকৃতি তো চৈত্রের মধ্যে নেই, বিকৃতি তো পাকের মধ্যে নেই, সেই বিকৃতি নরম ভাব তন্ডুলের মধ্যে আছে। তাহলে সেই বিকৃতির আশ্রয় হয়ে যাবে তন্ডুল, সম্বন্ধটা হয়ে যাবে আশ্রয়ত্ব। তাহলে চৈত্রনিষ্ঠ যে কৃতি, কৃতিজন্য যে পাক, পাকজন্য যে ফল বা পাকজন্য যে কর্মত্ব, সেই কর্মত্বের আশ্রয় হয়ে যাচ্ছে তন্ডুল। চৈত্রনিষ্ঠ কৃতিজন্য পাকজন্য কর্মত্বাশ্রয়, কর্মত্ব ফল তার আশ্রয়, সেটাই হয়ে যাচ্ছে তন্ডুল। এটাই হয়ে যাচ্ছে আমাদের নৈয়ায়িক মতে শাব্দবোধ কর্মবাচ্য স্থলে। তুমি আগের স্লাইডটা একবার যা, একবার আগের স্লাইডটা। ঠিক আছে, হ্যাঁ, এখানে এই যে তুই করেছিস যে কর্মত্বের জনক, মানে এখানে এই যে মানে এখানে কর্ম তো যে মানে তন্ডুলটাই তো কর্ম, তাই তো? এই কর্মত্বের জনক কি করে পাকটা হয়? কর্মত্ব মানে কি, কর্ম মানে কি, ফলবান, ফলবৎ, ফল বিশিষ্ট যে করলে কি সে কর্ম। হচ্ছে? আমি বলতে দে, ফল বিশিষ্ট সে হচ্ছে কর্ম, ফলবৎ। আর কর্মত্ব, এদিকে একটা তয় বয় লাগালাম, ওদিকেও একটা তয় বয় লাগাও, তাহলে ফলবত্তকে পেলাম, তাই তো। ফলবত্ত মানে কি, ফল বিশিষ্ট ভাবপ্রত্যয় বিশেষণ আবদাহতে, বন্যিমত্ত যেমন বন্যি, ফলবত্ত মানে ফল, তাই তো। তাহলে কর্মত্ব ইজ ইকুয়াল টু ফল লিখতে পারি। ফল মানে কি, ওই বিকৃতি, সেই বিকৃতির জনকিত পাক হয় না। আচ্ছা আচ্ছা, এখন এই বিশেষণ ভাবপ্রত্যয়। হ্যাঁ, কর্মত্ব মানে এখানে ফল ধরতে হবে, তবে অর্থটা পাওয়া যাবে। বোঝা গেল? ঠিক আছে ঠিক আছে, চল। আমরা কর্মবাচ্যেও দেখলাম নৈয়ায়িক মতে শব্দবোধ। এরপরে আরেকটি বাক্য দেখবো, মানে চৈত্র। হ্যাঁ, বলছি ওই যে তের হ্যাঁ, তের অর্থ যে কর্মোত্তম, আর ওই যে ফলম আছে, তাহলে ওই ফলমের জায়গায় ফলবত্ত এরকমও বলতে পারি আমরা। ফলবত্ত মানেই তো ফল, বন্যবত্ত মানে যেমন বন্যি, ফলবত্ত মানে ফল। ঠিক আছে। চৈত্র হাসতি, তো এরকম একটা অকর্মক ধাতু, একটা যে অকর্মক ধাতুর সমভিব্যাহার আছে যেখানে, সেখানে কিরকম শব্দবোধ হবে এখানে আপনারাই করতে পারবেন। যে চৈত্র সু আর হসতি হস্তি, চৈত্র সু এর অর্থ হয়ে যাবে চৈত্র, আর হস ধাতুর অর্থ আমি বলেছি হসন, আর তি, তি এর অর্থ জানি যে যেখানে যেখানে ব্যাকরণ মতে যেখানে কর্তা হয় সেখানে এদের মতে কৃতি হয়, এখানে ব্যাকরণ মতে কর্তা হয়েছিল এদের মতে কৃতি হবে। ঠিক আছে, তো আমরা এখানে প্রথমান্তার্থ মুখ্য বিশেষক শব্দবোধ, অর্থাৎ চৈত্র এটা প্রথমান্তার্থ, তাহলে চৈত্র মুখ্য বিশেষক শব্দবোধ এখানে হবে। তাহলে এই যে হসন আর কৃতি এদের মধ্যে একটা রিলেশন বার করব। ঠিক আছে, তো হসন যে ক্রিয়া, সেই ক্রিয়া কখন হবে, যদি কৃতি থাকে, কৃতিজন্য ভাবের চেষ্টা, অর্থাৎ যে কোনো ক্রিয়ার প্রতি কৃতি কারণ হয়, তাই তো। তাহলে কৃতি কারণ বা মানে কৃতি জনক, হসন হসন হচ্ছে জন্য, অর্থাৎ কার্য। সুতরাং আমরা জন্য থেকে জনকের দিকে যাচ্ছি, সুতরাং সম্বন্ধটা হবে জনকত্ব। আর এই কৃতি কোথায় আছে, চৈত্রের মধ্যে আছে, তাই তো। চৈত্রের যে আত্মা, আশ্রয়ত্ব সম্বন্ধে কৃতির আশ্রয় চৈত্র, তাহলে হসন জনক যে কৃতি, সেই কৃতির আশ্রয় চৈত্র, বা হসন জনক কৃতিমান, হাসনানুকূল কৃতিমান চৈত্র, এরকম একটা শব্দবোধ আমরা বার করতে পারি। এটা খুবই সহজ। এরপরে একটা হচ্ছে একটু এক্সেপশন আছে, যেটা হচ্ছে চৈত্রেণ হাস্যাতে। ঠিক আছে, আমি প্রথমে বলেছিলাম কি,
প্রথমান্তার্থ মুখ্য বিশেষক শব্দবোধ, এটা হচ্ছে প্রায়বাদ মানে প্রাধান্য বলা হয়, কিন্তু সব জায়গায় যে প্রথমান্তার্থ মুখ্য বিশেষক শব্দবোধ হয় এরকম ব্যাপার নয়। কারণ এই বাক্যটা দেখলেই আপনারা বুঝতে পারছেন এখানে কোনো প্রথমান্ত পদ নেই। তাহলে প্রথমান্ত পদ যদি না থাকে তাহলে প্রথমান্তার্থ মুখ্য বিশেষক শব্দবোধ হবে কি করে? তখন বলা হয় এই ক্ষেত্রে ব্যাকরণ মতেই মতো যে ধাতুর যে অর্থ ভাব বাচ্য বলা হচ্ছে না, ভাব এখানে বাচ্য, সুতরাং ভাব মানে ক্রিয়া অর্থাৎ ধাতু, তার যে অর্থ সেটাই এখানে মুখ্য হবে। তো দেখা যাক, চৈত্রেণ হাস্যতে, চৈত্রটা হাস্যতে। তো এরপরে টায়ের অর্থ তো ব্যাকরণ মতে যেহেতু কর্তা ধরা হয়, নৈয়ায়িকরা বলবে না এটা কৃতি, টায়ের অর্থ তো চৈত্র কৃতি, আর হস ইয়া আর তের অর্থ আমরা জানি নিরর্থক, যে ভাবের যা অর্থ ধাতুর যা অর্থ সেই অর্থে এখানে তের প্রয়োগ হয়েছে, বা এখানে পদসাধুত্যের জন্য তের অর্থ তে এই বিভক্তির প্রয়োগ হয়েছে, ধাতুর যা অর্থ তের তাই অর্থ। সুতরাং এখানে যে আমি সম্বন্ধগুলো করব, চৈত্র কৃতি এবং কৃতি থেকে হসনের দিকে যাব, অর্থাৎ ধাতু অর্থ মুখ্য, ধাতুর অর্থ এখানে প্রধান হবে। তো দেখুন আমরা জানি চৈত্র আর কৃতি, চৈত্রের মধ্যে কৃতি থাকে, চৈত্রের যে আত্মা সেখানে কৃতি বিদ্যমান, ঘটের মধ্যে জল থাকে, ঘটনিষ্ঠ জলম, চৈত্রের মধ্যে থাকে চৈত্র নিষ্ঠ কৃতি, সম্বন্ধ নিষ্ঠত্ব, আর সেই কৃতির জনক হচ্ছে এখানে আমার কৃতির জন্য, অর্থাৎ কৃতির ফলে আমি তো হসন ক্রিয়াটা হচ্ছে, সুতরাং কৃতির জন্য হয়ে গেল আমার এই হসন ক্রিয়া। ঠিক আছে, কারণ কৃতি থেকেই আমাদের ক্রিয়া হয়। সুতরাং চৈত্রনিষ্ঠ যে কৃতি সেই কৃতিজন্যম হাসনম, এখানে কিন্তু প্রথমান্তার্থ মুখ্য বিশেষক শব্দবোধ হলো না। ঠিক আছে, তো ব্যাকরণ নৈয়ায়িক মতে যে সবসময় প্রথমান্তার্থ মুখ্য বিশেষক শব্দবোধ হয় এরকমটা ভাবার কোনো কারণ নেই। তাহলে চৈত্রেণ হাস্যতে এখানে আমার শব্দবোধ কি হবে? চৈত্রনিষ্ঠ কৃতিজন্যম হাসনম, এই হচ্ছে আমার অর্থ। অর্থাৎ কর্তৃবাচ্য, কর্মবাচ্য এবং ভাববাচ্য এই তিনটেতেই আমরা নৈয়ায়িক মতে শব্দবোধ দেখলাম কিভাবে হলো। ঠিক আছে, তাহলে এখানে কি ধাতু অর্থ প্রধান শব্দবোধ হচ্ছে? হ্যাঁ তাই, মানে তাহলে এখানে হচ্ছে ব্যাপার লিখতে পারি, হ্যাঁ হসনানুকূল ব্যাপার, মানে এটা তো বৈয়াকরণের মতো হয়ে যাচ্ছে এটা। হুম, এখান থেকে কোনো বিরোধ নেই, এখানে ভাবের বাচ্য যেমন প্রয়োগ হয় তেমন, মানে বাক্যর যে অনুভব হয় সেই অনুসারে তো আমাদের শব্দবোধ হবে না, প্রথমান্তার্থ মুখ্য বিশেষক শব্দবোধ তো হবে না, কারণ এখানে প্রথমান্ত পদের কোনো উল্লেখ নেই। ঠিক আছে। হ্যালো স্যার। হুম, হ্যাঁ বলছি যে নিষ্ঠোত্তর আশ্রয়োত্তর মধ্যে পার্থক্যটা কি? কারণ কৃতি যে এটা তো নিষ্ঠোত্তর হিসাবে চৈত্রের মধ্যে আছে, এটা তো আশ্রয়োত্তর হিসেবেও মানে বলা যেতে পারে যে আশ্রয় না, চৈত্র থেকে কৃতির দিকে যখন যাচ্ছি তখন সেটা আশ্রয়ত্ব হবে না। কেন দেখুন, চৈত্র সেটা হচ্ছে আশ্রয়, কৃতি সেটা হচ্ছে আশ্রিত, তাই তো? আমরা জানি কৃতিটা থাকে সেটা আশ্রিত, ঘটের মধ্যে জল থাকলে কি বলি জলটা আশ্রিত, ঘটটা হচ্ছে আশ্রয়। তো যদি কৃতি থেকে আমরা চৈত্রের দিকে যখন যাব তখন আমি কি বলেছি, অনুযোগী যে বৃত্তি ধর্ম, অনুযোগী যেখানে গিয়ে পৌঁছাচ্ছি সেটা অনুযোগী, তার মধ্যে যে ধর্ম থাকবে সেটা সম্বন্ধ। তো কৃতি আশ্রিত, সেখান থেকে যাচ্ছি আমি আশ্রয়ের দিকে, চৈত্রের দিকে, অর্থাৎ তার মধ্যে কি ধর্ম আছে, আশ্রয়ত্ব, সেখানে সম্বন্ধটা হবে আশ্রয়ত্ব। কিন্তু কৃতি থেকে যখন চৈত্র থেকে যখন কৃতির দিকে যাচ্ছি আমি আশ্রয় থেকে আশ্রিতের দিকে যাচ্ছি, তাই তো? মানে এর মধ্যে যে ধর্ম আছে সেটা হচ্ছে আশ্রিতত্ব। ঠিক আছে, তো নিষ্ঠত্ব বলতে পারেন, বৃত্তিত্ব বলতে পারেন, বা আশ্রিতত্ব বলতে পারেন, আশ্রয়ত্ব কিন্তু নয়। বুঝতে পারলাম? তাহলে কৃতি আশ্রিত চৈত্র হবে আর চৈত্রনিষ্ঠ কৃতি হবে, এরকম? চৈত্র নিষ্ঠ কৃতি, কৃতি কৃত্যাশ্রয় চৈত্র। আশ্রয় চৈত্র, ঠিক আছে। এই আর একটা বিষয় আমরা একটু দেখার চেষ্টা করব, সেটা এই যে সব জায়গায় যে টিয়ের অর্থ যে কর্তা, তার জায়গায় যে আমরা নৈয়ায়িক মতে কৃতি অর্থ করলাম, এমনটা নয় যে সব জায়গায় কৃতি অর্থ হবে, এরকম নয়। কিছু কিছু জায়গায় ওই যে সক্য অর্থ তাকে পরিত্যাগ করে কিছু লাক্ষণিক অর্থ সেখানে স্বীকার করা হয়। যেমন দেখুন বলা হচ্ছে যে সবিষয়ক ধাত্বার্থ স্থলে কর্তৃবিহিত আখ্যাত পদস্য লক্ষণয়া আশ্রয়ত্ব রূপঃ অর্থগ্রহণীয়। এর মানেটা কি, যে আমরা যে ওই যে পচতি তীয়ের অর্থ যেখানে কৃতি করলাম, ঠিক আছে, অর্থাৎ সকর্মক ধাতু সমবিব্যাহার আছে,
জগাদি অনুত্তরবর্তী আছে যে লকার, তার অর্থ আমরা বলেছি কৃতি, কিন্তু সবসময় যে কৃতি হবে এরকম নয়। কোথায় কোথায় কৃতি হবে না, বলা হচ্ছে স্ববিষয়ক ধাত্বার্থ স্থল, অর্থাৎ এমন কিছু অর্থ আছে ধাতুর অর্থ যেগুলো স্ববিষয়ক। ঠিক আছে, জিনিসটা আমরা দেখলেই বুঝতে পেরে যাব। কিছু কিছু ধাতু আছে, যেমন ধরুন জ্ঞা অববোধনে, ঈশা ইচ্ছায়াম, দ্বিষ অপ্রীতৌ, যতি প্রয়ত্নে, ডুক্রীকরণে। তো এই ধাতুগুলো জ্ঞা ধাতু, তার অর্থ কি? তার অর্থ হচ্ছে জ্ঞান। জ্ঞা ধাতুর অর্থ হচ্ছে জ্ঞান। ঈশ ধাতু, তার অর্থ হচ্ছে ইচ্ছা, এখানেও সপ্তমী, দেখুন না, ইচ্ছার বাচক হচ্ছে ঈশ ধাতু। দ্বিষ ধাতু, সেটা অপ্রীতি, অপ্রীতি মানে দ্বেষ। ইয়তি, ইয়ৎ ধাতু প্রয়ততে যে হয়, সেই ইয়ৎ ধাতু প্রয়ততে মানে তার অর্থ হচ্ছে প্রযত্ন। প্রযত্ন মানে কি জানি আমরা? কৃতি। ডক্রীকরণে, কৃ ধাতু, তারও অর্থ হচ্ছে কৃতি। সুতরাং আমরা কি কি পেলাম? জ্ঞান, ইচ্ছা, দ্বেষ, প্রযত্ন, কৃতি, এই অর্থগুলো পেলাম। ধাতুর অর্থগুলো কি পেলাম? জ্ঞান, ইচ্ছা, দ্বেষ, প্রযত্ন, কৃতি। তো এই যে ধাতুগুলো, এই ধাতুর অর্থগুলো, এই ধাতু অর্থগুলো সবসময় স্ববিষয়ক হয়, তাই তো? অর্থাৎ জ্ঞান হচ্ছে মানে কোনো কিছুর জ্ঞান হচ্ছে। আমি এরকম বলতে পারি না আমার জ্ঞান হচ্ছে। আমার জ্ঞান হচ্ছে মানে ঘটক জ্ঞান বা পটক জ্ঞান, কিছু একটা, কারো কিছুর জ্ঞান হচ্ছে, কোনো একটা বিষয়ের জ্ঞান হচ্ছে। আমার ইচ্ছা হচ্ছে, ইচ্ছা হচ্ছে মানে কোনো কিছু বিষয়ে একটা ইচ্ছা হচ্ছে, অর্থাৎ আমার রসগোল্লা বিষয়ে এখন ইচ্ছা হচ্ছে, রসগোল্লা খাবো। দ্বেষ, সেটাও কারো প্রতি দ্বেষ। প্রযত্ন, কৃতি, সেটাও কোনো একটা বিষয়ে হচ্ছে। হঠাৎ করে বললে আমার কৃতি হচ্ছে, আরে কি কি বিষয়ে কৃতি হচ্ছে সেটা তো বলো। সুতরাং এই যে এইগুলো সবসময়, এই যে ধাতুপদার্থগুলো, এগুলো স্ববিষয়ক। তো এই যে স্ববিষয়ক যে ধাতুপদার্থ স্থল যেগুলো আছে, সেখানে কিন্তু ওই তি যে লকার, তার অর্থ কিন্তু কৃতি করতে পারবো না। তার অর্থ আমরা কি করব সেটা আমরা দেখছি কি করতে পারি। ধরুন চৈত্রহা ঘটং জানাতি, এই একটা বাক্য, কোনো সন্দেহ নেই যে জ্ঞা ধাতু, সকর্মক ধাতু, ঠিক আছে। আর জ্ঞা ধাতুর অর্থ হচ্ছে আমরা জানি চৈত্র, সু, ঘট, অম, আর জ্ঞা এর অর্থ হচ্ছে জ্ঞান। সুতরাং চৈত্র, সু এর অর্থ আমরা জানি চৈত্র, প্রাতিপদিক অর্থ ঘট, তার অর্থ ঘট। আর এখানে একটা বলে রাখার কথা, অম, এখানে কিন্তু অমের অর্থ কর্মত্ব হবে না, এখানে হয় বিষয়ত্ব। এখানে বিষয়ত্ব, এখানে ধরে যে বিষয়ত্ব ধরবেন, যে বিষয়ত্ব অর্থটা হবে। কেন বিষয়ত্ব হবে? কারণ জ্ঞানের বিষয় হয় ঘট, তাই তো? আমরা ঘট কি জানলাম মানে কি? সেই জ্ঞানের বিষয় হলো ঘট। বিষয়তা সেটা কোথায় থাকবে? ঘটে থাকবে। ঘট বিষয়, জ্ঞান হয়ে যায় বিষয়ী। বিষয়ত্ব সেটা ঘটেতে থাকবে, বিষয়ে থাকবে। বিষয়িত্ব, বিষয়িতা সেটা জ্ঞানেতে থাকবে, ঠিক আছে। সুতরাং এখানে অমের অর্থ হবে বিষয়ত্ব, যেহেতু জ্ঞানের বিষয় হয় এখানে আমার ঘট। আর কি? আর আমি তি এর অর্থ এখন কৃতি ধরেছি, ঠিক আছে। আমরা দেখি এগিয়ে যাই, অর্থে গিয়ে পৌঁছাতে পারি কি। এখানে কিন্তু এই প্রথমান্তার্থ মুখ্য বিশেষক শব্দবোধী হবে, যেহেতু এখানে একটা প্রথমান্ত পদ আমরা পাচ্ছি। তো ঘট, বিষয়ত্ব, এদের মধ্যে কি রিলেশন হবে? এদের মধ্যে হবে, দেখুন চিন্তা করুন, যে বিষয়তা সেটা কোথায় থাকবে? বিষয়ত্ব বা বিষয়তা সেটা বিষয়ে থাকবে, তাই তো? তো এখানে বিষয়কে, জ্ঞানের বিষয় ঘট, তাই তো? মনুষ্যের মধ্যে যেমন মনুষ্যত্ব থাকে, তাই তো, তেমন বিষয়ের মধ্যে বিষয়ত্ব থাকবে। ঘট যেহেতু বিষয়, তার মধ্যে বিষয়ত্ব থাকবে, মানে ঘটনিষ্ঠ বিষয়তা, এটা হলো পেলাম। আর বিষয়ত্ব আর বিষয়তা আর জ্ঞান, এদের মধ্যে কি রিলেশন? এদের মধ্যে হচ্ছে একটা রিলেশনটা হচ্ছে, সেটা হচ্ছে নিরূপকত্ব, ঠিক আছে। রিলেশন সেটা কি পরে বলছি, দেখুন। ঘট আর বিষয়তা এদের মধ্যে রিলেশনটা পেয়েছি নিষ্ঠত্ব। আর বিষয়তা আর জ্ঞান এদের মধ্যে কি সম্বন্ধ বলছি? নিরূপ্য নিরূপক ভাব। কল্পনা করুন যে ঘট আর হচ্ছে ঘটক জ্ঞান। ঘটক জ্ঞান হচ্ছে বিষয়ী, আর ঘট হচ্ছে বিষয়। সেই বিষয়ে থাকবে বিষয়তা, আর ঘটক জ্ঞান বিষয়ী, তাতে থাকবে বিষয়িতা, ঠিক আছে। তো এই যে ঘটের মধ্যে যে বিষয়তা আছে, এই বিষয়তাটা কার দ্বারা নিরূপিত হচ্ছে? বলছে ওই জ্ঞানের দ্বারা নিরূপিত হচ্ছে, ঠিক আছে। তার মানে এই বিষয়তার নিরূপক কে হয়? এই বিষয়তার নিরূপক হচ্ছে ওই জ্ঞান। আপনারা যদি এটা চার্ট করেন, যে বাঁ দিকে ঘট লেখেন, ডান দিকে ঘটক জ্ঞান লেখেন, তাহলেই বুঝতে পারবেন যে ঘটটা হয়ে যাচ্ছে বিষয়, আর ডান দিকে যে আমি ঘটক জ্ঞানকে ধরেছি, সেই জ্ঞানটা হচ্ছে বিষয়ী।
বিষয়েতে থাকবে বিষয়তা বা বিষয়ত্ব, আর আমার ঘটক জ্ঞান তাতে থাকছে আমার কি বিষয়িতা। আর এই যে বাঁদিকে যে আমার বিষয়ত্বকে পেলাম, এই বিষয়ত্ব কার দ্বারা নিরূপিত হবে? এই বিষয়ত্ব দুটোর দ্বারা নিরূপিত হবে আগের ক্ষেত্রে, অর্থাৎ ওই যে ঘটক জ্ঞানের দ্বারা যেমন নিরূপিত হতে পারে, তেমন ঘটক জ্ঞানের মধ্যে যে বিষয়িতা আছে তার দ্বারাও নিরূপিত হতে পারে। তার মানে কি, এই যে ঘটের মধ্যে যে বিষয়তা, এর নিরূপক কে হবে? এর নিরূপক ওই যে ঘটক জ্ঞান, তার দ্বারা সে নিরূপক হতে পারে, এবং সেই ঘটক জ্ঞানের মধ্যে যে বিষয়িতা আছে তা সেও নিরূপক হতে পারে। সুতরাং বিষয়তার নিরূপক হয়ে যাচ্ছে কে? জ্ঞান। তেমন ঠিকই তাই, ঘটের মধ্যে যে বিষয়তা তার নিরূপক হয়ে যাচ্ছে জ্ঞান, আর জ্ঞানেতে যাচ্ছে নিরূপক জ্ঞান, জ্ঞানেতে থাকবে নিরূপকত্ব, তাহলে সম্বন্ধটা হয়ে যাবে নিরূপকত্ব। আর কি, আর জ্ঞানও এখন যদি আমরা অন্যান্য জায়গায় যেমন করছিলাম যে হসনানুকূল কৃতি, ঠিক আছে, পাকানুকূল পাক জনক কৃতি, এখানে জ্ঞান জনক কৃতি, এরকম যদি একটা সম্বন্ধ করি জনকত্ব, ঠিক আছে, এরকম যদি করতে চাই সেটা হবে না। কেন হবে না? কারণ আমরা একটা সিকোয়েন্স জানি। কি সিকোয়েন্স? যে জ্ঞানজন্যা ভাবের ইচ্ছা, ইচ্ছাজন্যা কৃতির ভাবের, কৃতিজন্যা ভাবের চেষ্টা। অর্থাৎ কৃতির প্রতি জ্ঞান ইচ্ছা এগুলো কারণ, কিন্তু জ্ঞানের প্রতি এগুলো তো কারণ নয়। মানে কৃতির জনক তো, এই জ্ঞানের জনক তো কৃতি নয়, বরঞ্চ কৃতির জনক জ্ঞান ইচ্ছা এগুলো হতে পারে, কিন্তু জ্ঞানের জনক কখনো কৃতি হতে পারে না। জ্ঞান সবসময় স্বতঃসিদ্ধ হয়, তাই তো? জ্ঞান হওয়ার পরে ইচ্ছা হয়, ইচ্ছা হওয়ার পরে কৃতি হয়। তাহলে জ্ঞানের জনক আমরা কৃতিকে বলতে পারবো না, তাই তো? তাই জনকত্ব এই সম্বন্ধটা বাধিত হলো। মুখ্য যে অর্থ, তীয়ের যে মুখ্য অর্থ কৃতি, সেটা বাধিত হলে পরে, মুখ্যার্থ বাদ হলে আমাদেরকে লক্ষণা স্বীকার করতে হবে। ঠিক আছে, তো কি লক্ষণা স্বীকার করা হয়? দেখুন, বলা হচ্ছে তীয়ের অর্থ সেখানে একই রয়েছে, কৃতিকে ছেড়ে আমরা আশ্রয়ত্ব অর্থটা করব। ঠিক আছে, তো তো সেখানে একই, যে ঘটের মধ্যে যে বিষয়তা, ঘটনিষ্ঠ বিষয়ত্ব, সেই বিষয়তা নিরূপক যে জ্ঞান, আর কি সেই জ্ঞান, জ্ঞানের এবং জ্ঞান এবং আশ্রয়ত্ব এদের মধ্যে একটা এবার রিলেশন করব। ঠিক আছে, তো দেখুন জ্ঞান এবং আশ্রয়ত্ব এদের মধ্যে কি সম্বন্ধ হতে পারে? এখানে ওই একটা রাফ করতে পারেন আপনারা। একদিকে লিখুন ভূতল, আর একদিকে লিখুন জল। ঠিক, ভূতল আর একদিকে ঘট, তাই তো? তো ভূতল হচ্ছে আশ্রয়, আর ঘট হচ্ছে আশ্রিত। তো ভূতলের মধ্যে কি ধর্ম থাকবে? আশ্রয়ত্ব ধর্ম থাকবে। আর এদিকে ভূতলে আপনার ঘটের মধ্যে কি থাকবে? আশ্রিতত্ব। তো এইদিকে ভূতলের মধ্যে যে আশ্রয়ত্ব ধর্ম, এটাও কারো দ্বারা নিরূপিত হবে। কার দ্বারা নিরূপিত হবে? ওই যে ঘটের দ্বারা নিরূপিত হবে, বা ঘটের মধ্যে যে আশ্রিতত্ব ধর্ম আছে তার দ্বারা নিরূপিত হবে। ঠিক আছে, সুতরাং এই যে আশ্রয়ত্ব ধর্ম, এর নিরূপক হয়ে যাবে ওই ঘট, বা এর নিরূপক হয়ে যাবে ওই যে ঘটনিষ্ঠ যে আশ্রিতত্ব যে ধর্ম, সেইটা। সুতরাং এখানেও তাই, জ্ঞান কোথায় থাকে? জ্ঞান চৈত্রের মধ্যে থাকে, তাই তো? তার মানে চৈত্র হচ্ছে আশ্রয়, আর জ্ঞান হয়ে যাচ্ছে আশ্রিত। জ্ঞান যে আপনার চৈত্র হচ্ছে আশ্রয়, তার মধ্যে থাকবে আশ্রয়ত্ব। জ্ঞান সেটা হচ্ছে আশ্রিত, তাই তো? তার মধ্যে থাকবে আশ্রিতত্ব। আর এদিকে যে আমি বলেছি চৈত্র যে আশ্রয়, তার মধ্যে যে আশ্রয়ত্ব, এটা কার দ্বারা নিরূপিত হবে? ওই জ্ঞানের দ্বারা নিরূপিত হবে। মানে এই যে আশ্রয়ত্ব, এর নিরূপক হবে ওই জ্ঞানটা, তাই তো? তাহলে জ্ঞান থেকে আশ্রয়ের দিকে যখন যাব, তখন হয়ে যাবে আমার নিরূপিত, অর্থাৎ জ্ঞানের দ্বারা ওই চৈত্রর মধ্যে যে আশ্রয়ত্ব ধর্মটা আছে সেটা নিরূপিত হয়ে গেল। আর এই আশ্রয়ত্ব কোথায় আছে? আশ্রয়ত্ব আছে চৈত্রের মধ্যে। আশ্রয়ত্ব ইটসেলফ আশ্রয়ত্ব সম্বন্ধে চৈত্রে থাকে। ঠিক আছে, আর সেই চৈত্রের মধ্যে যে আশ্রয়ত্ব, সেটা জ্ঞানের দ্বারা নিরূপিত হয়। ঠিক আছে, চৈত্রের মধ্যে হাজারো আশ্রয়তা থাকতে পারে, কিন্তু বর্তমানে যে আশ্রয়তার কথা বলা হচ্ছে সেটা কার নিরিখে আশ্রয়তা? সেটা জ্ঞানের নিরিখে আশ্রয়তা। ঠিক আছে, সেই জন্য এটাকে আমরা নিরূপিতত্ব সম্বন্ধ বলি। এবার যদি এখানে আমরা শব্দবোধ করি যে ঘটের মধ্যে যে বিষয়ত্ব আছে, ঘটনিষ্ঠ যে বিষয়তা, সেই বিষয়তার নিরূপক যে জ্ঞান, সেই জ্ঞানের আশ্রয় হচ্ছে জ্ঞান নিরূপিত হচ্ছে আশ্রয়ত্ব, সেই আশ্রয়ত্বের আশ্রয় হচ্ছে চৈত্র। দেখুন, ঘটনিষ্ঠ যে বিষয়ত্ব, সেই বিষয়ত্বের নিরূপক হচ্ছে জ্ঞান, সেই জ্ঞানের দ্বারা নিরূপিত হচ্ছে আশ্রয়ত্ব, সেই আশ্রয়ত্বের আশ্রয় চৈত্র। বা আরো সোজা করে বলা যেতে পারে এটাকে, যে ঘটনিষ্ঠ যে বিষয়ত্ব, তার নিরূপক যে জ্ঞান,
সেটাকে আরো রাফলি যদি বলি যে সেই জ্ঞানের আশ্রয় হচ্ছে চৈত্র। জ্ঞান কোথায় থাকে? চৈত্র থাকে, তাই তো? তাহলে বা আরো যে ঘট বিষয়ক যে জ্ঞান, সেই জ্ঞানের আশ্রয় হচ্ছে চৈত্র। ঘট বিষয়ক জ্ঞানবান চৈত্র, এরকম হবে। ঠিক আছে? তেমনি যদি চৈত্র ঘটম জানাতি বললাম, চৈত্র ঘটম করোতি, এরকম বললে কি হবে? কৃধাতু, কৃধাতুর অর্থ হবে কৃতি। তো ঘট বিষয়, ঘটনিষ্ঠ যে বিষয়ত্ব নিরূপক যে কৃতি, সেই কৃতির আশ্রয় হবে চৈত্র। তার মানে ঘট বিষয়ক কৃতিমান চৈত্র, বা চৈত্র ঘটম ইচ্ছতি, এরকম যদি থাকে, ইস ধাতুর প্রয়োগ হলে সেখানে ইচ্ছা অর্থকে পাবো। তাহলে ঘটনিষ্ঠ যে বিষয়ত্ব, সেই বিষয়ত্বের নিরূপক যে ইচ্ছা, সেই ইচ্ছার আশ্রয় হচ্ছে আত্মা, মানে ঘট বিষয়ক ও ইচ্ছাবান হয়ে যাবে আমার চৈত্র। এইরকম করে আমরা এই সবিষয়ক ধাতুবর্ত স্থলগুলোতে আমরা ওই তীয়ের অর্থকে আমরা লাক্ষণিক করে ওই আশ্রয়ত্ব অর্থকে ধরবো। ঠিক আছে? এছাড়া অন্যান্য যেখানে যেখানে ওই মুকৃতিরূপ অর্থের বাদ হবে, যেমন রথ গচ্ছতি ইত্যাদি যে প্রয়োগ আছে, সেখানে ওই তীয়ের অর্থকে আমরা বাদ দিয়ে আমরা কাকে ধরবো? আমরা ওই আশ্রয়ত্ব অর্থকে আমরা ধরবো। এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের শব্দবোধ। তো এই যে বাক্যগুলো আছে, এগুলো প্র্যাকটিস করে ফেলবেন। যদি যারা নতুন শিখছেন, তো একের মতে এবং নৈয়ায়িক মতে কিভাবে শব্দবোধ হয়, ঠিক আছে, দুটো এই বাক্যগুলো দিয়ে আপনারা একটু নিজেরা ট্রাই করতে পারেন। থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এখানে যে আশ্রয়ত্ব যে অর্থটা হলো লক্ষণার দ্বারা, এটা কি লক্ষণ হবে আর কোন সম্বন্ধে হচ্ছে এটা? সেটা একটু বিচার্য, একটু প্রৌঢ় ব্যাপার। তো কৃতি আর আশ্রয়ত্ব যদি এখানে কল্পনা করা যায়, নিগুড় লক্ষণ না এটা? হ্যাঁ, নিগুড় লক্ষণের কথাও সেখানে বলা হয়েছে, অনাদি তাৎপর্যবতী লক্ষণা, এরকম দেখবেন ভাষা পরিচ্ছেদে বলা হয়েছে যে গচ্ছতি, তার যে কৃতি থেকে সেখানে আশ্রয়ত্ব যে লক্ষণ করা হচ্ছে, এটা অনাদি কাল থেকে চলে আসছে এই লক্ষণটা। ঠিক আছে? তো এরকম ব্যাখ্যা সেখানে দেওয়া আছে। তো এর আরো কি ভালো ব্যাখ্যা হতে পারে, সেটা সত্যি বিচার্য। যদি কারো জানা থাকে বলতে পারেন। এখানে এই যে জ্ঞান থেকে যে কৃতির যে মানে প্রথমে ওই জনকত্ব করা হয়েছিল সম্বন্ধটা, মানে অ্যাকচুয়ালি তো আমার ধরো জ্ঞান যখন হয় সেটা তো কৃতি তো সেখানে জনকিত হয়, মানে না, বাস্তবিক বিচার। বিচার কর। ধর আমি ধরো কোনো বই পড়ছি, ধরো ভাষা পরিচ্ছেদ বইয়ের যখন জ্ঞানটা হবে, তার প্রতি আমাকে যত্ন তো করতে হবে, নাহলে তো জ্ঞানটা হবে কি করে? সেইভাবে তো আচ্ছা, বিচার করলে তো জ্ঞানের যে প্রতি কোনো জনক জ্ঞানের প্রতি কৃতি করতে হয়। তুই এখন তাকালি, সামনে দেখলি কেউ যাচ্ছে, তোর একটা জ্ঞান হলো, তুই কি কৃতি নিজে থেকে কৃতি করলি না, আমি এখন দেখি সামনে, তারপর ব্যক্তিটা হলো, একটা প্রযত্ন করলি, এরকম তো হয় না। জ্ঞানের প্রতি কি লাগে? আত্মমন সংযোগ, ইন্দ্রিয়ার্থ সংযোগ, এগুলো হলেই জ্ঞান উৎপন্ন হয়ে যায়। তো তার জন্য কৃতি করতে হয়। আর আর হচ্ছে ভাষা পরিচ্ছেদ, বইটা যখন পড়ে জ্ঞানটা হবে, কিন্তু তার আগে ভাষা পরিচ্ছেদ পড়ার জন্য যে কৃতির কথা বলছিস, তার আগে তো ভাষা পরিচ্ছেদ বইটা যে আছে তার জ্ঞানটা ওইটার জ্ঞান করতে হবে। থাকতে হবে। তবে না তারপরে। সেই কৃতির প্রতি কি বা তোর ইষ্ট সাধনতা জ্ঞানটা তো প্রয়োজন। যে হ্যাঁ, সেটাই। ভাষা পরিচ্ছেদ জ্ঞানম মদিষ্ট সাধনম, এরকম ইষ্ট সাধনতা জ্ঞান হলে তবে তো তুই বইটা পড়তে যাবি। তোর যদি ইষ্ট সাধনতা জ্ঞান না হয়, যেটা আমার অনিষ্ট করবে, ঠিক আছে, বা কৃতিসাধ্যতা জ্ঞান দরকার, বা বলবৎ অনিষ্ট অননুমন্দিত জ্ঞান দরকার, এইসব জ্ঞানগুলো যদি থাকে, তবেই তোর তো কৃতি হবে বা প্রযত্ন হবে। ঠিক আছে? ঠিক আছে। তো সেক্ষেত্রেও কৃতি তোর জ্ঞানকে সবসময় অপেক্ষা করে। এটা তো সব মানে দুরকম কারো কোনো ব্যাপারটা প্রশ্ন হয়। আছে? বলছি বলো ব্যাপারটা পার্থ, বলছি। ব্যাপারটা দুরকমই হয়ে গেল না? হয়তো কোনো কোনো স্থলে হয়তো মানে সাক্ষাৎ ভাবে কৃতিটা ওই মানে জনক হচ্ছে না, মানে কৃতি জনক হচ্ছে না জ্ঞানের প্রতি, আবার কখনো কখনো
জনক হচ্ছে। মানে কি বলতে হ্যাঁ, চাইছেন, মানে ক্লিয়ার হচ্ছে না। না না আমি বলছি যে এই যে বললাম যে ভাষা পরিচ্ছেদের যে প্রতিপাদ্য বিষয়, সেই প্রতিপাদ্য বিষয়টাকে জানার জন্য আমি যদি প্রযত্ন না করি তাহলে আমার এক্ষেত্রে তোমার জ্ঞানটা হবে না। মানে এক্ষেত্রে যে প্রতিপাদ্য বিষয়ের প্রতি যে আমি যে জ্ঞান যখন করব তখন তোমার যত্নটাই কারণে শুরু হতে হবে। হ্যাঁ, এবার না, ভাষা ওটা তো পরিচ্ছেদ। অধ্যয়ন ক্রিয়া। তুই যেটা করছিস ভাষা পরিচ্ছেদ, সেটা হচ্ছে অধ্যয়ন ক্রিয়া। সেটা তুই পড়ছিস, পড়ছিস মানে কি, সেটা তুই ক্রিয়া করছিস, তাই না? সেই আচ্ছা, ক্রিয়ার ঠিক প্রতি আছে। তো কৃতি কারণ। তুই যেটা পড়ছিস সেটা হচ্ছে জ্ঞান আহরণ করছিস, আহরণ তো এটা ক্রিয়া, তাই না? জ্ঞান তো আত্মাতে উৎপন্ন হয়, কিন্তু তুই জ্ঞানটা আহরণ করছিস মানে কি, আহরণ ক্রিয়া করছিস, সেই ক্রিয়ার প্রতি তো কৃতি কারণ না। ঠিক আছে। অধ্যয়ন ক্রিয়া, তার প্রতি কৃতি কারণ। ঠিক আছে। আর কেউ কোনো প্রশ্ন? স্যার, আমি তাপস। হুম হুম বলো আমার বলো, একটা প্রশ্ন বলো। প্রশ্ন আছে, সেটা হচ্ছে শাব্দিক নয়ে যখন শব্দবোধ করা হলো, তি এবং যে ভাববাচ্য বা কর্মবাচ্যের যে কর্তা, তার অর্থ করা হলো কর্তা, মানে ডিরেক্ট ধর্মীকে ধর্মীকে অবলম্বন করা হলো। এবং যখন সেটা ন্যায় মতে যখন অর্থ করা হলো, তখন ধর্মীকে আশ্রয় না করে ধর্মকে আশ্রয় করা হলো। কিন্তু যখন আমরা কোনো কিছুর লক্ষণ করতে যাব, তখন তো আমাদেরকে ধর্মকে ধরতে আমরা মানে ধর্মকে আশ্রয় করে কোনো লক্ষণ করতে পারবো না। তখন তো ধর্মীকে ধরে আশ্রয়, মানে ধর্মীকে আশ্রয় করে লক্ষণ করতে হয়। তাহলে এই দুটোর মধ্যে কি, মানে আমি বুঝতে কি পারছি না। লক্ষণ করবেন আপনি? ধরুন বাক্যম রসাত্মকম কাব্যম, হুম। রসযুক্ত বাক্যই কাব্য। এবার এখানে ধর্ম হচ্ছে, ধর্মী হচ্ছে রস, রসের ধর্ম হচ্ছে একটা গুণ। আমরা তো এখানে বলতে পারি না যে গুণাত্মকম না, এখানে বাক্যম। কিন্তু অর্থের আলোচনা হচ্ছে না। হুম। না, এরকম নয় ব্যাপারটা। যে শব্দগত ভাবে দেখুন আপনি, যে কর্মের ভাব কর্মত্ব, ঠিক আছে, বা কর্তার ভাব সেটা হচ্ছে কর্তৃত্ব, বা সেটাকে আমরা কৃতি বলছি। তেমন রসাত্মকের ভাব যে রস হবে, এটা কি বলা যেতে পারে? রসাত্মকের ভাব তো রসাত্মকত্ব হবে সেখানে। রসাত্মকের রসের ভাব তো রসাত্মকই হবে। আর রসাত্মক যে শব্দ, সেই শব্দের ভাব কি হবে, তার উত্তর তয়বয় প্রত্যয় লাগাবেন, এটাই তো। এখানে ধর্মধর্মী সেন্সটা আমার মনে হয় না অনেক ভালো, যে ভাব অর্থটা ধরাই ভালো। আপনি যদি কাব্যকে এখন ধর্মী বলেন, রসকে ধর্ম বলেন, সেক্ষেত্রে ওটা একটা আলাদাই প্রসঙ্গ না, একটা। বা রসকে ধর্ম বলে, ধর্মী বলেন, গুণকে ধর্ম বলেন, সেটা একটা আলাদাই প্রসঙ্গ। সেই ধর্মধর্মীর কথা এখানে বলা হচ্ছে না। এখানে শুধু এটুকুই বলা হয়েছে যে সূত্রের যে ব্যাখ্যা লককর্মণি চ ভাবে চাকর্ম কেভ্য, এখানে বৈয়াকরণ মতে বলা হচ্ছে যে লকারের অর্থ হচ্ছে কর্ম। বৈয়াকরণ আমাদের নৈয়ায়িক বলছে কি, না কর্ম নয় কর্মত্ব, এটাই। না, আমার কথা, আমরা কি এই দুটোর মধ্যে কোনো সাদৃশ্য বা বৈসাদৃশ্য বা সমন্বয় কিছু একটা করতে পারি? না, বৈসাদৃশ্য তো আছেই, এবং বৈসাদৃশ্যটা এই জন্যই হয়েছে যে যে অন্যায় কিভাবে করে। এটা একটা পারম্পরিক ব্যাপার, যে প্রত্যেকের নিজের একটা ঘরানা আছে, যে সে কোন অর্থকে ধরছে। তো আজ পূর্বপুরু আচার্য যখন এইভাবেই ধরে এসেছেন যে কর্মত্বকে অর্থকে, বা ওখানে যেমন কৃতিকেই ধরুন, আমরা বলছি কি প্রথমান্তার্থ মুখ্য বিশেষক শব্দবোধ, ওরা বলছে ধাতুয়ার্থ মুখ্য বিশেষক শব্দবোধ, এরকম। তো এখানেও তো পার্থক্য আছে না। তো ওরা ধাতুয়ার্থকে মুখ্য বিশেষক করার জন্য কিরকম সূত্রের অর্থ করলে ধাতুয়ার্থ মুখ্য বিশেষক পাবো শব্দবোধ, বা এখানে আমরা প্রথমান্তার্থ মুখ্য বিশেষক শব্দবোধ কিভাবে পাবো, এই সূত্রে কিরকম ব্যাখ্যা করলে আমরা এই অর্থকে পেতে পারি, ঠিক আছে, আমাদের গন্তব্য হচ্ছে ওইখানে। তো ওখানে পৌঁছানোর জন্য আমরা কিরকম অর্থ করতে পারি, সেইটা হচ্ছে ওদের মাথায় থাকে। তো সেইটাকে লক্ষ্য রেখে লক্ষ্যকর্মণি চ ভাবে চাকর্মকেভ্যের সূত্রে এরকম ব্যাখ্যা করা হয়েছে, এটাই বলা। ঠিক আছে, থ্যাংক ইউ। ধন্যবাদ। আর যদি কারো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করতে পারো।
অভিপাল স্যারের সরল ব্যাখ্যায় এটা সহজে ব্যাপারটা হচ্ছে এবার বুঝে দেখতে গেছে হবে সব। নিজেদের যে না সেটা নয়, ব্যাপারটা হচ্ছে অনেক সময় বুঝে গেলেও কালকে সকালে আবার সবই যারা নতুন শিখছে বেসিক্যালি সবটা বেরিয়ে যাবে। সুতরাং এটার জন্য প্রচুর অভ্যাস দরকার এবং নিজেকে অনেক অভ্যাস করতে হবে, তবে এই শব্দ অর্থগুলো আসবে ঠিকঠাক। এবং এইটা হচ্ছে প্রারম্ভিক, একদমই প্রারম্ভিক, যে ভাষা পরিচ্ছেদে যে শব্দবোধের প্রসঙ্গ সেটা খুবই প্রারম্ভিক। তো এখানে শুরু, এরপর হাজারো বড় বড় শব্দবোধ আছে এবং আরো অন্যান্য অর্থ যে কি করে হয় বা আরো যে অন্যান্য গ্রন্থে কিভাবে প্রতিপাদন করা হয়েছে, যে ব্যাকরণ মতে তো আমি ধাতুর অর্থ এখানে একরকম দেখালাম, তাদের মধ্যে ধাতুর অর্থ আলাদা, সেই মতে কি শব্দবোধ হবে, বা আমাদের নৈয়ায়িক তাদের প্রাচীন বা নব্য সেখানে কিছু ভেদ থাকতে পারে, সেই রকম অর্থগুলো পরবর্তীকালে চিন্তা করতে হবে। বেশ, ঠিক আছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের পক্ষ থেকে অভিপাল মহাশয়, আমাদের অগ্রজ, অনুজকে অনেক অনেক ধন্যবাদ। শব্দবোধ প্রকার এই বিষয়ে শাব্দিক মত এবং তার্কিক মত উভয়ের মধ্যে পার্থক্য সুন্দরভাবে প্রতিপাদন করেছেন। খুবই সুন্দর, মানে সহজ ভাষায় সুন্দর করে প্রতিপাদন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অভিপাল ভাইয়ের আরো অনেক উন্নতি হোক, উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক এই কামনা করছি। আমরা চাইবো আগামী দিনে যদি এরকম কোনো আমরা ক্লাসের আয়োজন করতে পারি শব্দবোধ বিষয়ে আরো গভীর জ্ঞান অর্জন করার জন্য। অভিপাল মহোদয়কে এখন থেকে আমাদের অনুরোধ রইল আমাদের সাথে থাকার জন্য। অনেক ধন্যবাদ। আমাদের পরবর্তী যে শনিবারে কি ক্লাস হবে সেই বিষয়ে এখন আমাদের চিন্তা ভাবনা হয়নি, তবে ছাত্রদের জন্য বলছি আগামী সপ্তাহতে বা পরের সপ্তাহ, দুটো সপ্তাহ মিলে মোট 4টে ক্লাস হবে সাংখ্য কারিকার উপরে। সেই টপিক গুলো কি কি হবে এবং কবে কবে ক্লাসগুলো হবে আমরা জানিয়ে দেব। সাংখ্য কারিকার উপর ক্লাস নেবেন পলাশ ঘরুই মহোদয়, উনি মেদিনীপুর কলেজে আছেন, মেদিনীপুর কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, উনি ক্লাস নেবেন। এর পরেও আমরা চেষ্টা করব, সামনে পরীক্ষা যদিও আছে, চেষ্টা করব প্রত্যেক শনিবার এরকম একটা করে 2 ঘন্টার লেকচার রাখার। বেশ, এটা পুরোটাই ছাত্রদের অনুরোধেই হচ্ছে, এগুলো ছাত্রদের চেয়েছে এরকম, তাই এরকম আয়োজন করতে পেরেছি আমরা। সকলকে অনেক ধন্যবাদ। এটিও আমাদের ইউটিউব লিংকে পাওয়া যাবে, রেকর্ড করা আছে। বেশ, সমজিৎ স্যার আছেন এখানে? হ্যাঁ স্যার বলুন। বেশ, আর কিছু বলার নেই তো আজকে? না, আজকে তো আর কিছু নেই। অভি স্যারকে খুব অনেক ধন্যবাদ, এবং আমাদের একটি জায়গাতে সন্তু স্যারও একটু সলভ করে দিয়েছেন, সেই জন্য সন্তু স্যারকেও আমরা বিভাগের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, যেহেতু স্যার এখানে উপস্থিত নেই কিন্তু এটা রেকর্ডিং থাকবে, সেই কারণে স্যারকেও ধন্যবাদ আমরা জানাচ্ছি সকলের তরফ থেকে। কারণ আমাদের সকলেরই স্যার তিনি, অভিরও স্যার, অভিজিৎ দ্বারা স্যার, আমারও স্যার, যারা রয়েছে সকলেরই উনি অগ্রজ তুল্য এবং অধ্যাপক তো বটেই, প্রত্যক্ষ পরোক্ষ ভাবে। তো সবাইকেই ধন্যবাদ, যারা পার্টিসিপেন্টস রয়েছে প্রত্যেককেই ধন্যবাদ আবার জানাচ্ছি। বিশেষ করে যারা পার্টিসিপেট করছে প্রত্যক্ষ ভাবে, তাপস, সঙ্গীতা, পার্থ, শিবেন ইত্যাদি, যারা ডিরেক্টলি কোশ্চেন করছো, বাকিরাও যাতে কোশ্চেন করে। এবং স্যার সবচেয়ে ভালো জিনিস আজকে যেটা পাওয়া গেল সেটা হলো স্যার হোমওয়ার্ক দিয়েছেন আমাদেরকে, সেই হোমওয়ার্ক করতে হবে। হোমওয়ার্ক করে আপনারা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপেই জানাতে পারেন, স্যারও আছেন সেখানে, স্যার কারেকশন করে দেবেন। তো যেরকম আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম যে এটা একটা ক্লাস হবে, সেই ক্লাসটি হচ্ছে, সেমিনার বা সিম্পোজিয়াম বা কনফারেন্স ইত্যাদি হচ্ছে না। এটা বৈশিষ্ট্য এই অন্যান্য লেকচারের থেকে, এই লেকচার গুলোকে, সিরিজ গুলোকে আলাদা করছে এটা। তো সেই জন্য আমাদের যিনি কোঅর্ডিনেটর স্যার ডক্টর অভিজিৎ মন্ডল স্যার, তাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং বিশেষত ওনার উদ্যোগই হচ্ছে, আমরা সকলে আছি কিন্তু উনি এই উদ্যোগটা কিন্তু নিয়েছেন। তো স্যারকেও ধন্যবাদ, বিভাগকে ধন্যবাদ, এবং যিনি বক্তা হিসেবে আজকে আছেন অভিপাল মহাশয়, ওনাকেও ধন্যবাদ।
এবং স্যার যেমন বললেন ভবিষ্যতে এই পরিস্থিতি ঠিক হয়ে গেলে আমরা ওনাকে ইউনিভার্সিটিতে দেখতে চাই। যে তিনজন বললেন বিগত 3 সপ্তাহে, তিনজনকেই আমরা আমাদের ইউনিভার্সিটি পরিসরে দেখতে চাই, সশরীরে দেখতে চাই। তো সেই ব্যবস্থা আশা করছি আমরা ভবিষ্যতে করতে পারবো। এই বলেই আবার সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং একটা অভিপাল অনুরোধ করছি পিডিএফ পাঠানোর জন্য, যা অবশ্যই পাঠিয়ে দাও। হ্যাঁ, আমি গ্রুপে দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ অল। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ স্যার।